আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেয়ার টু টক পডকাস্টের 6th এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পাঠ্যপুস্তক এবং সাংস্কৃতিক জমিদারি। আজকে আমাদের সাথে আছেন লেখক, গবেষক এবং ইনফ্লুয়েন্সার আসিফ আদনান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। সরি, আমি শেয়ার দিচ্ছিলাম লাইভটা এই জন্য। আচ্ছা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা ডিরেক্ট আলোচনায় যাই। আহ, প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থায় আসলে এই জিনিসপত্রগুলো কেন ঢোকানো হয় এবং এই জিনিসটাতে আসলে তাদের লাভ কি, সমাজের সবার এগেনস্টে গিয়ে বা এরকম কিছু, এই বিষয়টা। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বাদ। আচ্ছা, হ্যাঁ, মানে পাঠ্যপুস্তকে আসলে নতুন যে বিষয়গুলো ঢোকানো হয়েছে বা অনেকদিন ধরেও আরো অনেক কিছু আগে থেকে আছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আম, কিছুটা আলোচনা সমালোচনা এখন হচ্ছে। এর আগেও বেশ কয়েক বছর আগে হয়েছিল, হেফাজতে ইসলাম এগুলো নিয়ে আন্দোলন করছিল। আহ এখনো কিছুটা কথা হচ্ছে, বাট যথেষ্ট আসলে হচ্ছে না, কিন্তু এখানে আসলে কথা বলাটা খুব জরুরি। তো আমার কাছে এটা মনে হয়েছিল যে এখানে আসলে আপত্তিটা কেন, এবং এই বিষয়টা আসলে কেন জরুরি, এটার গুরুত্বটা বা এটা কতটা গুরুতর, এটা আসলে পরিষ্কার করা দরকার আমাদের সামনে, কারণ আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার না হইতে পারে। তো এই জন্য প্রথমে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার, এটা হলো শিক্ষা নিয়ে। স্পেসিফিক্যালি আধুনিক সরকারি শিক্ষা ব্যবস্থা, যেটা বৈশ্বিকভাবে, শুধুমাত্র বাংলাদেশের কথা না, বা পাবলিক এডুকেশন যেটাকে বলা হয়, এটা নিয়ে আর কি। এটা নিয়ে কিছু বিষয় আসলে আমাদের আগে ক্লিয়ার করা দরকার। কারণ শিক্ষা হলো একটা বিষয়, আর পাবলিক এডুকেশন বা একটা নির্দিষ্ট ধরনের শিক্ষার ধারা একটা ভিন্ন বিষয়। ঠিক আছে, তো আমি এখানে একটা নির্দিষ্ট ধরনের শিক্ষার ধারার কথা বলতেছি, যেটা আধুনিক রাষ্ট্রে এসে আমরা দেখতেছি, এবং যেটার বয়স রাফলি 150 বছর ওয়েস্টে। আমাদের এখানে আরো কিছুটা কম, হয়তো বা 100 থেকে 150 বছর। তো এই যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থাটা আছে, স্পেসিফিক্যালি যেটা পাবলিক এডুকেশন সিস্টেম, যেটা ম্যান্ডেটরি আসলে, ইনফ্যাক্ট অনেক জায়গাতে, এটার উদ্দেশ্য হলো আম, একটা নির্দিষ্ট ধরনের মানুষ তৈরি করা, একটা নির্দিষ্ট ধরনের মানুষ গড়া, বা আসলে নাগরিক তৈরি করা, একটা মানুষকে নেওয়া এবং তাকে একটা নাগরিকে পরিণত করা। ঠিক আছে, তো এখন এই বিষয়টা ইতিবাচক বা নেতিবাচক মনে না হইতে পারে, মনে হতে পারে যে আচ্ছা হ্যাঁ, সমস্যা কি। বাট এই বিষয়টার সাথে মানে আষ্টে পৃষ্ঠে যে বিষয়টা জড়ায় আসে, সেটা হলো নিয়ন্ত্রণ। শিক্ষা হলো বেসিক্যালি নিয়ন্ত্রণের একটা কাঠামো, যেটা মানে শিক্ষা বলতে, শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা বা পাবলিক এডুকেশন বা সরকারি এডুকেশন, এটা হলো একটা নিয়ন্ত্রণের মেকানিজম, যেটা শিশুদের বা শিশু কিশোরদের নেয় এবং তাদের চিন্তাকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত করে, এবং তাদেরকে একটা নির্দিষ্ট কাঠামোর ভেতরে চিন্তা করতে অভ্যস্ত করে। ঠিক আছে, এবং এটা আমার কথা না, এটা অনেক বড় বড় লোকজন বলে গেছে। সেকুলারদের কাছে অনেক বড় বড় লোকজন, ফ্রেডরিক নিটশা, গ্রামশি, আলথুজার, পাওলো ফ্রেইরে, জন টেলর গ্যারো, ডানপন্থী বামপন্থী অনেক দার্শনিক, ইতিহাসবিদ, শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী এই কথাগুলো বলে গেছেন। ফর এক্সাম্পল, নিটশে বলছিল যে যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা যে ব্যবস্থা, এটা তৈরি করা হয়েছে অন্ধভাবে অনুসরণের একটা মানসিকতা তৈরির জন্য, যাতে করে এই সিস্টেম থেকে যে বের হয়ে আসবে, সে তার সমাজের বা তার কালচারের যে মূল্যবোধগুলো আছে, যে জীবনযাত্রাটা আছে, সেটাকেই সে অন্ধভাবে অনুসরণ করবে, এটা নিয়ে সে চিন্তা ভাবনা করবে না, বাছ বিচার করবে না। লুই আলথুসার, তার একটা বিখ্যাত আলোচনা আছে, সেটা হলো, সে বলছে আধুনিক রাষ্ট্রে নিয়ন্ত্রণের দুইটা মেকানিজম থাকে, দুইটা পদ্ধতি থাকে জনগণকে নিয়ন্ত্রণ করার। একটা হলো আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বা আদর্শিক রাষ্ট্রযন্ত্র, আরেকটা হলো রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস বা দমনমূলক রাষ্ট্রযন্ত্র। ঠিক আছে, সো দমনমূলক রাষ্ট্রযন্ত্র মানে হলো রাষ্ট্রের ওই অংশগুলা বা ওই প্রতিষ্ঠানগুলো, যেগুলো শক্তি প্রয়োগের মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করে। জনগণ যদি এমন কিছু করে যেটা শাসক গোষ্ঠীর পছন্দ না, জনগণ যদি তাদের ভাগ চেয়ে বসে, ফর এক্সাম্পল, তখন তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে? তখন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা এইকে ইউজ করে, দমনমূলক রাষ্ট্রযন্ত্র, যেটা অর্থাৎ শক্তি প্রয়োগ। এটা কারা করে? এটা হলো পুলিশ,
এটা হলো আর্মি, মেরিন কোর, এটসেট্রা এটসেট্রা, রাইট? প্যারামিলিটারি ফোর্সেস, এগুলো আর কি। আম, আর যেটা হলো আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, এটার কাজ হলো মানুষকে একটা নির্দিষ্ট চিন্তায় দীক্ষিত করা। ঠিক আছে, মনে করো একটা দেশ হলো মার্কসিস্ট বা কমিউনিস্ট, সো ওই দেশের যে শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থার কাজ হবে ওই দেশের শিশুদের মাথায় মার্কসিজমের বিষয়টা একদম সিমেন্ট করে দেওয়া, মাথায় একদম বসায় দেওয়া এটা। ঠিক আছে, যাতে করে মার্কসিজমের আদর্শ এবং বিশ্বাস তারা গেথে, মানে তাদের মাথায় একদম গেথে যায়, এবং এটার ভেতর দিয়ে তারা দুনিয়াকে দেখতে শিখে, একটা চশমা তার চোখে লাগায় দেওয়া। ঠিক আছে, এবং এটার ফলে যেটা হবে যে ওই স্কুল থেকে যে বের হবে সে সবসময় মার্কসিস্ট যে ব্যাখ্যা, মার্কসিস্ট যে মতাদর্শ, সেটার অনুগত থাকবে। তো আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস এর বিভিন্ন ধরন আছে, যেমন মিডিয়া, এটা আইডিওলজিক্যাল একটা স্টেট অ্যাপারেটাস বা রাষ্ট্রের একটা আদর্শিক যন্ত্র এটা। একইভাবে দেশপ্রেম বা জাতীয়তাবাদের মতো যে ধারণাগুলো, এগুলো আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস এর কাজ করে। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অংশ হলো শিক্ষা, এডুকেশন। ঠিক আছে, আম, এবং যদি কোনো দেশে ফর এক্সাম্পল কর্তৃত্বশালী আহ, আদর্শ হয় বাঙালি জাতীয়তাবাদ, তাহলে সেই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কাজ হবে এমন একটা মানুষ তৈরি করা, এমন একটা নাগরিক তৈরি করা যে কট্টরভাগে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, যে কট্টরভাবে সেকুলার, এবং যে প্রভাবলী ইসলাম বিদ্বেষী। সো এটা হলো একটা বিষয়। আমি এটা একটা এক্সাম্পল দিই যাতে করে মানুষ বিষয়টা খুব সহজভাবে ধরতে পারেন। ধরেন একটা ধরো একটা এমন একটা দেশ চিন্তা করো যেখানে ইসলামী শাসন আছে। ইসলামী শাসন মানে পাকিস্তান ইরান টাইপের ইসলামী শাসন না, মানে ইসলামিক রিপাবলিক না, মানে অরিজিনাল ইসলামী শাসন, শরিয়া শাসন আছে একটা দেশে। এখন ওই দেশের সরকার এবং ওই দেশের যে জনগণ, সেখানে মুসলিম আছে, কাফেররাও আছে, অমুসলিমরাও আছে। এখন সেই দেশের সরকার যদি একটা সিদ্ধান্ত নেয় যে 6 থেকে 18 বছর বয়সী যত শিশু কিশোর আছে সবাইকে আমাদের ঠিক করে দেওয়া কিছু প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করতে হবে, এবং সেই প্রতিষ্ঠানগুলো হলো মাদ্রাসা। 6 থেকে 18 বছর বয়সী যত শিশু কিশোর আছে, তার বাবা মা মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, যাই হোক, সবাইকে মাদ্রাসায় এসে পড়াশোনা করতে হবে, এখানে কোনো ব্যতিক্রম নাই। এবং ওই স্কুলে যখন তার মানে মাদ্রাসায় যখন তারা আসবে, তাদেরকে কোন অবস্থান থেকে শেখানো হবে? অবশ্যই ইসলামের অবস্থান থেকে শেখানো হবে। তাদেরকে সালাত আদায় করতে শেখানো হবে, সিয়ামের বিধান শেখানো হবে, অজুর বিধান শেখানো হবে ফর এক্সাম্পল, তাদেরকে পর্দার বিধান শেখানো হবে, তাদেরকে নারী পুরুষের যে সেগ্রিগেশন, এটার বিষয়ে শেখানো হবে, রাইট? এখন স্কুলে যখন একটা ছেলে ধরা যাক সে একটা অমুসলিম পরিবারের ছেলে বা একটা মেয়ে, সে যখন একটা কন্ট্রাস্টি স্কুলে দেখতেছে, তার সব স্কুলে এটা তাকে মানে মাদ্রাসায় তাকে এটা শেখানো হচ্ছে, এভাবেই ব্যাখ্যা করা হচ্ছে, তার সব বন্ধু বান্ধব বা তার সব ক্লাসমেট এটাই করতেছে, তখন সে কি করবে? এটা হওয়া খুবই স্বাভাবিক যে সে এটা অনুসরণ করার চেষ্টা করবে। এখন ওই মেয়েটা, মনে করো একটা খ্রিস্টান মেয়ে, সে যদি তার বাসায় গিয়ে দেখা গেল সে বাবা মার কাছে ঘোষণা করলো যে আমি এখন থেকে পর্দা করব, বা আমি এবার রমাদানের রোজা রাখবো, বা আমি এখন সালাত আদায় করব, তখন তার বাবা মার কি হবে? তার বাবা মা তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এবং তার বাবা মা যদি বাধা দেওয়ার চেষ্টা করে, ধরা যাক সেই ইসলামী যে সরকার আছে তারা বলল যে বাবা মা সন্তানকে বাধা দিতে পারবে না, যদি বাধা দেয়, পর্দা করতে বাধা দেয়, সালাত আদায় করতে বাধা দেয়, রোজা রাখতে বাধা দেয়, যেটাই বাধা দেয়, তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। যদি এরকম কোনো সিচুয়েশন থাকে, এরকম কোনো সিচুয়েশন যদি থাকে, তাহলে আমাদের সমাজের যারা সেকুলাররা আছে তারা এটাকে কি বলবে? তারা বলবে এইখানে এই সরকারটা একটা নির্দিষ্ট আকীদা, একটা নির্দিষ্ট বিশ্বাস, একটা নির্দিষ্ট জীবনধারা, একটা ওয়ার্ল্ড ভিউকে চাপায় দিচ্ছে, এবং অন্য জীবনধারা, অন্য চিন্তাধারা, অন্য আকীদাগুলোকে সিস্টেম্যাটিক্যালি সে চাপা দিচ্ছে। তাই তো, এটাই তো বলবে যে কেউ। তো সেকুলারিজম এক্স্যাক্টলি এই কাজটাই করে, সেকুলার শিক্ষা ঠিক এই কাজটাই করে। পাবলিক এডুকেশন হলো সেকুলার ইন্ডক্ট্রিনেশন। যেভাবে মাদ্রাসা হলো ইসলামী শিক্ষা, মানে যেটা মাদ্রাসা ইসলামের জায়গা থেকে সবকিছু চিন্তা করতে শেখায়, একইভাবে সেকুলার শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক এডুকেশন হলো সেকুলার দীক্ষা, সেকুলার মতবাদে, সেকুলার আকীদায় দীক্ষিত করা। এবং এটা হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এই যে সেকুলার প্রগতিশীলরা আমাদের সমাজের শিশুদের চিন্তাকে প্রভাবিত করে এবং তাদেরকে একটা নির্দিষ্ট দিকে চিন্তা করতে ঠেলে দেয়। এবং এটা এমন একটা সময় তারা করে যখন ওই শিশুরা বা কিশোররা পরিপূর্ণভাবে চিন্তা করতে শিখে নাই। তারা চিন্তা করতে শিখছে, তারা বুদ্ধিমান, কিন্তু এখনো তাদের অনেক ইনফরমেশনের ঘাটতি আছে, রাইট? সো এই কারণে তারা এখনো ম্যাচিওর ভাবে সবকিছু ডিল করতে পারে না, অর্থাৎ তারা খুব ইজিলি প্রভাবিত হয়। এই সময় এই কাজটা করা হচ্ছে।
ঠিক আছে? এর ফলে যেটা হচ্ছে, এটা একটা ফর্ম অফ ব্রেইন ওয়াশিং বেসিক্যালি। তাহলে এটার ফলে শিশুদেরকে সেকুলার যে মতবাদ সেইটাতে দীক্ষিত করা হচ্ছে, এবং তাদেরকে ইসলামী যে অবস্থানগুলো সেগুলো থেকে দূরে রাখা হচ্ছে। ঠিক আছে? তো এই কারণে স্কুলগুলোকে সহজভাবে যদি চিন্তা করেন, এই পুরো আলোচনাটা যদি একটা ওয়ার্ডে বলি বা দুইটা ওয়ার্ডে বলি, সেটা হলো যে সেকুলার এডুকেশন হলো সেকুলার মাদ্রাসা। রাইট? এভাবে চিন্তা করা খুব ইজি। সো মাদ্রাসায় যখন কেউ পড়ে, তখন আমাদের দেশের যারা সেকুলার বা সুশীল সমাজ তারা বলে কি, মাদ্রাসায় তাকে ধর্মান্ধ বানানো হবে, তাই না? এটা বলে কেন? কারণ মাদ্রাসায় তাকে একটা নির্দিষ্ট আকীদা শেখানো হয়, ইসলামী আকীদা শেখানো হয়, একটা নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউ শেখানো হয়। তো সেকুলারিজম ঠিক একই কাজ করে। সেকুলার এডুকেশন, যেটাকে আমরা জেনারেল লাইন বলি বা অন্য কিছু একটা বলি, এটা ঠিক একই কাজটা করে, কিন্তু এটা আমরা ভেবে চিন্তা করি না। কিন্তু জিনিসটা সিম্পল এটাই। সো মিডিয়া বা কালচার এটা হলো সেকুলারিজমের মেম্বার, এটা হলো সেকুলারিজমের ওয়াজের মঞ্চ। ইউনিভার্সিটি হলো যে এটা সেমিনারি বা জামিয়া। ঠিক আছে? বুদ্ধিজীবী যারা আছে বা সুশীল যারা আছে, এরা হলো যে সেকুলারিজমের পীর, অলিয়া উলিয়া, গণক, সাহের, এরা। আর বিজ্ঞানী একাডেমিক এরা যারা আছে, এরা হলো যে ইজাজা পাওয়া মুফতি অথবা মুজতাহিদ বা এই টাইপের কিছু একটা। ঠিক আছে? সো এইটা হলো আসলে শিক্ষার বিষয়টা, যে শিক্ষা, বিশেষ করে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ইন জেনারেল না, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে শিক্ষা ব্যবস্থা, এটা হলো নিয়ন্ত্রণের একটা কাঠামো। এখন এই ব্যাপারটা যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে পাঠ্যপুস্তকে কি হচ্ছে এবং কেন করা হচ্ছে। জি ভাই, মানে পড়াশোনার জিনিসটাকে মানে এমন ভাবে দেখানো হয় যে এটা আসলে জাস্ট পিওর শিক্ষা, মানে পিওর স্কিল। যে এটাতে নাই সে আসলে অসভ্য হয়ে গেল, সমাজ বিচ্ছিন্ন হয়ে গেল বা এরকম কিছু একটা। সো এটা কাইন্ড অফ, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে এটা একটা ফ্যাক্টরির মতো, রাইট? যে আমি এক সাইড দিয়ে একটা ইনোসেন্ট ছেলেকে ঢোকাবো এবং আরেক সাইড দিয়ে সে একটা সেকুলার ইসলামফোব কর্পোরেট দাস হয়ে বের হবে। হ্যাঁ, এটা ব্রেইন ওয়াশিং বেসিক্যালি। এটা ব্রেইন ওয়াশিং, বা এইভাবে চিন্তা করো যে একটা, ধরো একটা পেন ড্রাইভ আছে বা এরকম কিছু একটা আছে, যে জিনিসটাতে মানে কোনো জিনিস যদি প্রথমবার তুমি ওখানে কপি করো বা পেস্ট করো, তাহলে ওটাই থাকবে। প্রথমে যেটা পেস্ট করা হবে সেটা থাকবে, পরে যা কিছু আসবে সেটা ওই প্রথমে যেটা থাকবে সেটার দ্বারা প্রভাবিত হবে। রাইট? ব্যাপারটা এভাবে চিন্তা করো। সো প্রথমবারে তারা এই জিনিসটাই করছে, তারা প্রথমে তাদের আইডিয়া গুলা সেখানে কপি পেস্ট করতেছে। ইটস বেসিক্যালি ইটস ব্রেইন ওয়াশিং এখানে। মানে এটা, মানে কথাটা শুনতে অনেক খারাপ লাগতে পারে, বাট দেয়ারস নো টু ওয়েজ অ্যাবাউট ইট। এটা ব্রেইন ওয়াশিং। আচ্ছা, আচ্ছা, এখানে যে আপনি একটা কথা বলছেন এখানে যে আমাদের এখানে সিস্টেমেটিক্যালি সেকুলারিজম শেখানো হচ্ছে এবং সিস্টেমেটিক্যালি আমরা দেখতেছি যে এই সেকুলারাইজেশনের ওয়েতে সাপোজ তারা এই বইটাতে যে জিনিসগুলো লিখলো বোরকা সম্পর্কে, রাইট, ইসলাম সম্পর্কে, এবং খুবই মানে জঘন্য কথাবার্তা আর কি। তো এই জিনিসটা মানে তারা সেকুলারিজম, মানে এটা তো আসলে আউটরাইট ইসলামফোবিয়া। সো তারা ৯০% মুসলিমের দেশে এই ইসলামফোবিয়া গুলো কেন প্রচার করতেছে? মানে তাদের গোলটা কি অ্যাকচুয়ালি? বা এই সিস্টেমিক সেকুলার ইন্ডক্ট্রিনেশন বা ইসলামফোবিয়াটা কিভাবে কাজ করে? আচ্ছা, এমনি একটা বিষয় হলো যে যেকোনো সেকুলার ব্যবস্থা অবশ্যই সেকুলার ইন্ডক্ট্রিনেশন করবে। এটা আসলে দোষ না, এটা একটা ফিচার। সো যে কোনো কমিউনিস্ট ব্যবস্থা কমিউনিস্ট মতবাদে দীক্ষিত করবে, ইসলামী ব্যবস্থা ইসলামী মত মানে ইসলামী আকিদায় দীক্ষিত করবে। রাইট? সো ইটস দ্য সেম। সো আমাদের ভুলটা হলো মানে সেকুলারিজম তার চিন্তা ভাবনা আরেকজনের উপর, আরেকজনকে মানে চিন্তায় আরেকজনকে দীক্ষিত করতে চায়, এটাকে আমি প্রবলেম মনে করি না। আমার প্রবলেম মনে হয় যেটা, সেটা হলো যে ইসলাম, ফর এক্সাম্পল, ইসলাম এখানে কোনো লুকোছাপা করে না। আমরা তো সরাসরি বলি, রাইট, যে আমরা কি চাচ্ছি, আমরা তোমাকে কি শিখাইতে চাই, বা আমরা তোমাকে কোন দিকে ডাকতে চাই। কিন্তু সেকুলারিজম এবং লিবারালিজমের প্রবলেম হলো সেটা নিজেকে নিরপেক্ষ দাবি করে, কিন্তু তারপর তারা তাদের একটা অবস্থান চাপায় দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটা হলো গিয়ে খারাপ। সো মানে সেকুলারিজম অবশ্যই, যে কোনো সেকুলার সিস্টেম, সেকুলার সেকুলার সেকুলারিজম, লিবারাল সেকুলারিজম একটা নির্দিষ্ট অবস্থান, এটা একটা নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউ, এটা কোনো অবস্থানের অনুপস্থিতি না। রাইট? ইটস নট লাইক যে তারা তারা একটা শূন্য, তারা কিছু বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে, তাদের একটা মূল্যবোধ আছে, তাদের কিছু আকীদা আছে, তো তারা সেটাই প্রচার করবে। দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু আমাদের দেশে আসলে যেটা হচ্ছে সেটা হলো, আমাদের যে মানে শুরুতে আমি যে কথাটা বললাম, যে শিক্ষা ব্যবস্থা হলো নিয়ন্ত্রণের একটা মেকানিজম, এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝবো যে পাঠ্যপুস্তকে কেন পরিবর্তন করা হচ্ছে। প্রথমে আমরা চিন্তা করি যে এই পরিবর্তনগুলো কারা করতেছে, অথবা আমরা এভাবে চিন্তা করি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কি থাকবে বা কি থাকবে না, এই ব্যাপারগুলো কারা প্রভাবিত করতে পারে বা কারা নিয়ন্ত্রণ করতে পারে। এটা হলো যে মানে আমাদের দেশের কালচারাল এলিট যারা, তারা।
সেকুলার প্রগতিশীল যারা সাংস্কৃতিক জমিদাররা, বেসিক্যালি এদেরকে প্রগতিশীল বলা হয়, সুশীল সমাজ বলা হয়, নানা কিছু বিশিষ্ট নাগরিক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়। তো এরা হলো একটা ক্লাস যারা সংখ্যায় খুব কম, মানে পুরো দেশের মানুষের হিসাবে এরা সংখ্যায় খুবই কম, কিন্তু এরা সমাজের উপর একটা ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স রাখে, সমাজের উপর, রাষ্ট্রের উপরে। ঠিক আছে, মানে তাদের সংখ্যার তুলনায় তাদের প্রভাবটা অনেক বেশি, মানে একটা সুপার মাইনরিটি তারা। তো এবং তারা যেটা করতে চায়, তাদের আকিদা যেটা আছে বা তাদের যেটা ওয়ার্ল্ড ভিউ আছে, সেটা হলো একটা কলকাতা কেন্দ্রিক এবং পশ্চিম কেন্দ্রিক আকিদা। তারা চায় বাকি দেশটাকে, বাকি সমাজকে তাদের এই আকিদায় দীক্ষিত করতে, এবং এই জন্য তারা শিক্ষা ব্যবস্থাটাকে ব্যবহার করতেছে, এই জন্য তারা পাঠ্য বইয়ে পরিবর্তন আনতেছে, এই জন্য তারা এমন কোনো আলোচনা আনতেছে যেটা আমরা দেখছি যেমন বোরখার ব্যাপারে বা অন্য কিছুর ব্যাপারে। এবং তারা এটা কেন করতেছে? কারণ তারা মানুষকে তাদের, মানে কেন তারা মানুষকে তাদের মতবাদে আনতে চায়? কারণ তারা চায় সমাজের উপর তাদের যে আধিপত্য, তাদের যে হেজেমনি, এটা টিকায় রাখতে। সো এই কারণে আমরা দেখতেছি যে পাঠ্যপুস্তকে এমন কোনো বক্তব্য আছে যেটা হলো মানে ব্যাপকভাবে ইসলাম বিদ্বেষী, যেটা তুমি বললা, যেমন ক্লাস 7 এর বইয়ে যেটা আছে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে, ওখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা থেকে এমন কিছু অংশ তুলে ধরা হয়েছে যেখানে বিশেষ মানে স্পষ্টভাবে ইসলামের প্রতি এবং বিশেষভাবে পর্দার যে বিধান, শরিয়ার যে পর্দার বিধান, সেটার প্রতি তাচ্ছিল্য, তামাশা, মানে একটা ছোট করার আম, মনোভাব এবং বিদ্বেষ প্রকাশ পায়। এটা তোমরা জানো, তোমরা দুজন জানো এখানে, বাট আমি তাও বলছি যারা এই বিষয়গুলো জানে না তারা যেন একটু মানে ব্যাকগ্রাউন্ডটা পায়। সো ফর এক্সাম্পল, এখানে পর্দা করা মুসলিম নারীদের উপস্থাপন করা হয়েছে নির্বোধ, মূর্খ, এরকম কিছু। বোরকা পরা নারী হলো গিয়ে বস্তা, বস্তার মতো। বোরকা পরা নারী হলো ভূতের মতো। বোরকা পরা নারী খাটের তলায় পুড়ে মারা যায়। বোরকা পরা নারী ট্রেনের তলায় চাপা পড়ে মারা যায়। এই ধরনের কথাবার্তা। এবং এই ধরনের কথাবার্তার রেজাল্ট আসলে কি? এই ধরনের কথাবার্তার রেজাল্ট হলো এটা, যারা এই জিনিসপত্র শিখে আসবে তারা কি বোরখাকে পজিটিভ দৃষ্টিতে দেখবে বা নেগেটিভ দৃষ্টিতে দেখবে? তারা অবশ্যই এটাকে নেগেটিভ ভাবে দেখবে। তারা এটাকে একটা তাচ্ছিল্য করার দৃষ্টিতে দেখবে। তারা এটা নিয়ে তামাশা করবে। এবং এগুলো আমাদের সমাজে আলটিমেটলি এগুলো কিভাবে আমাদের সামনে প্রকাশ পাবে? আমরা দেখব যে আমাদের সমাজে এইসব এইসব কারণে যে বৈষম্য, মানে ডিসক্রিমিনেশন, হেট, ঘৃণা এবং ভায়োলেন্সের ক্ষেত্র তৈরি হবে, বৈধতা তৈরি হবে। এবং এটা কিন্তু মানে কোনো মানে তাত্ত্বিক কথাবার্তা না, এগুলো বাস্তব কথা। এই কথাগুলো আমরা যখন বলছি তার কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখছি আমাদের বোনরা, তারা ফেয়ার এন্ড স্কোয়ার সেই ইউনিভার্সিটি ঢুকছে, তারা সেই ইউনিভার্সিটির ভালো স্টুডেন্ট, কিন্তু তাদেরকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, বা তাদের পরীক্ষার সময় হয়রানি করা হচ্ছে, অথবা তাদের ভাইবার সময় হয়রানি করা হচ্ছে। এবং সেটা কারা করতেছে? ইউনিভার্সিটির লোকজন বা ইউনিভার্সিটির টিচাররা। কেন? কারণ তারা ইসলামের বিধান পালন করতেছে, পর্দার বিধান পালন করতেছে। রাইট? কারণ পর্দা করা তারা তো ভূত, তারা তো বস্তা, তারা তো লাথি মারার মতো একটা জিনিস, তারা তো ট্রেনের তলায় পড়ে কাটা পড়ার মতো একটা জিনিস। তো এদেরকে পাত্তা দেওয়ার তো কি আছে? রাইট? এবং আমরা দেখতেছি যে আমাদের ভাইদেরকে হলের মধ্যে পিটায় মেরে ফেলা হইতেছে। আবরার ফাহাদের ঘটনা আমরা সবাই জানি। কুয়েতের একজন ভাইয়ের ক্ষেত্রে তাকে পেটানো হয়েছে, আল্লাহ তাকে বাঁচায় দিয়েছেন, কিন্তু তাকে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। এটা আমরা জানি। এবং অন্যান্য আরো অনেক জায়গায় হচ্ছে। এটা কেন হচ্ছে? দাড়ি টুপি পরা মানুষকে আমাদের সমাজে, মিডিয়াতে, নাটকে, নানা জায়গাতে, সাহিত্যে, শিল্প সাহিত্যে মন্দের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে, ইভিল ইনকার্নেট হিসেবে দেখানো হচ্ছে, মঙ্গল শোভাযাত্রায় অশুভ শক্তির প্রতীক হিসেবে দেখানো হচ্ছে দাড়ি এবং টুপিকে, right? যেটা সুন্নাহর সাথে সম্পর্কিত। বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্রে, পাবলিক প্লেসে হিজাব, নিকাব, দাড়ি, টাকনুর উপর কাপড় পরা, এইসবের কারণে মানুষের বিভিন্ন বৈষম্যমূলক মন্তব্য শুনতে হচ্ছে, ঘৃণামূলক মন্তব্য শুনতে হচ্ছে। এগুলো আমরা সবাই কোনো না কোনো মাত্রায় ফেস করছি। তাচ্ছিল্যকে দেখা হচ্ছে, তির্যক কোনো একটা কথা বলে দেওয়া হচ্ছে, হচ্ছে না? এবং এটা কিন্তু মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় লোকালাইজ সমস্যা না। আহ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, আড়ং এর শোরুম থেকে শুরু করে, সুপার শপ থেকে শুরু করে, মফস্বলের স্কুল, জেলা শহরের কলেজ, সব জায়গায় এটা হইতেছে। রাইট? সো এই জিনিসটা এরা তৈরি করতেছে। কেন এরা তৈরি করতেছে? কারণ আমি যেটা বললাম, আবারও যেটা বলতেছিলাম, যে এই অংশটা, এই সুপার এলিটটা বা এই সুপার মাইনরিটিটা, এই জমিদাররা, তারা একটা সংখ্যালঘু অংশ, মানে তারা সংখ্যালঘু বলতে আমি হিন্দু বা এরকম কিছু বোঝাচ্ছি না, এদের মধ্যে বেশিরভাগই আসলে নামে মুসলিম। সো আমি হিন্দু অর্থে বলতেছি না, আমি বলতেছি যে তারা সংখ্যার দিক থেকে অনেক কম, কিন্তু তারা প্রভাবটা অনেক বেশি, এবং তাদের যে আকীদা বা আদর্শ, এটা হলো একটা কমপ্লিটলি কট্টর সেকুলার আদর্শ। ঠিক আছে? এবং তারা ইসলামকে খুব কড়াভাবে বিরোধিতা করে, কারণ তাদের এই আদর্শটা ব্যাপকভাবে কলকাতা কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, সেটা দ্বারা প্রভাবিত। ফর এক্সাম্পল, একটা আমেরিকান সেকুলার, রাইট, একটা ক্লাসিক্যাল লিবারাল আর একজন বাংলাদেশি সেকুলারের মধ্যে তফাৎ আছে। তো একজন ক্লাসিক্যাল লিবারাল, সে তার মানে সে মুনাফাকে একটু কম করার চেষ্টা করে, সহজ ভাষায়।
সো সে তার আকীদার সাথে মিলায়ে কিছু কাজ করার চেষ্টা করে, যদিও সে করে না শেষ পর্যন্ত, কিন্তু সে অ্যাটলিস্ট চক্ষু লজ্জার কারণে হোক বা তার নিজের ভেতরে কোনো মিসপ্লেস বিশ্বাসের কারণে হোক সে চেষ্টা করে এটা। কিন্তু বাংলাদেশের একজন সেকুলার সে মুখে অনেক কথা বলবে, বড়মত সহিষ্ণুতার কথা বলবে, আইনের শাসনের কথা বলবে, এটা বলবে সেটা বলবে, কিন্তু যখন ইউনো মানে পুশ কামস টু শাভ, তখন মানে যখন ইট রিয়েলি ম্যাটার্স তখন তারা দেখবা যেগুলোতে তাদের কোনো বিশ্বাস নাই, তারা যে কোনো কিছু ইউজ করতেছে। এবং আমি এটা একটা প্রমাণ দেই। এটার প্রমাণটা হলো এই যে এই বইটাতে যে আর্গুমেন্ট গুলো প্রেজেন্ট করা হয়েছে, এখন এটা কি রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা থেকে হুবহু উদ্ধৃত করা হয়েছে, নাকি এটা একটা মানে কি বলে প্যারাফ্রেজ করা হয়েছে, আমি ঠিক শিওর না। বাট যেভাবে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখার কনটেক্সট যাই থাকুক, এখানে যেভাবে জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে এটাতে খুব ক্লিয়ার যে এখানে বোরখাকে একটা পর্দা প্রথাকে, বোরখাকে একটা তাচ্ছিল্য করার বিষয়ে, হাসি ঠাট্টার বিষয় হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এইখানে যে আর্গুমেন্টটা ইউজ হয়েছে, এই আর্গুমেন্টটা যদি আমরা ফ্লিপ করি, তাহলে কি তারা সেটা গ্রহণ করবে? বোরখা পড়ছে কেউ একজন এই কারণে আরেকজন তার সাথে কিছু একটা করছে যেটা খারাপ, রাইট? বোরখা পড়ছে কেউ একজন, কেউ তাকে এসে বলছে তোমাকে দেখতে বস্তার মতো লাগছে, কথার কথা, রাইট? আচ্ছা, যদি এইরকম আর্গুমেন্ট আমরা ইউজ করি অন্য কোনো পোশাকের ব্যাপারে, তখন কি তারা সেটা গ্রহণ করবে? সেকুলার এবং প্রগতিশীলদের আমরা প্রায় বলতে দেখি যে যখন ধর্ষণের কোনো ঘটনা ঘটে, তখন তারা বলে কি যে তোমরা ধর্ষিতাকে কেন দোষ দিচ্ছ, তোমরা ধর্ষিতার ভিকটিমের পোশাক নিয়ে কেন কথা বলতেছো, ধর্ষককে দোষ দাও, রাইট? তারা এটা বলে। তো এইখানে কিন্তু তারা সেটা উল্টা কথা বলতেছে। আরেকজন আরেকজন তাকে এসে বস্তা মনে করছে, আরেকজন তাকে একটা ভূত মনে করছে, এটা থেকে কি হইলো তাতে? হোয়াট ডিফারেন্স মেক? কিন্তু তারা এটাকে একটা যুক্তি হিসেবে ইউজ করতেছে, এবং এটা কাদের সামনে করতেছে? শিশুদের সামনে, রাইট? তারা খুলে খুলে বলতেছে না, কিন্তু তারা একটু ঘোরায় ফিরায় প্রভাবিত করার চেষ্টা করতেছে। তো অন্য কোনো ক্ষেত্রে এই আর্গুমেন্ট তারা গ্রহণ করবে না। নিজেদের বিরুদ্ধে যদি আর্গুমেন্ট ইউজ হয়, তখন তারা বলবে না, পোশাকের দোষ না, যে অপরাধ করছে তার দোষ, রাইট? কিন্তু এইখানে যখন ইসলামের কোনো বিধানকে অ্যাটাক করার দরকার হচ্ছে, যখন ইসলামের কোনো বিধানকে তাচ্ছিল্য করার দরকার হচ্ছে, তখন তারা ঠিকই এই যুক্তিটা ব্যবহার করতেছে। সো এটা হলো একটা এক্সাম্পল যে কিভাবে তারা আম, এই এই কাজগুলা করে, এবং কিভাবে পাঠ্য বইয়ের এই ইস্যুটা এটার সাথে একেবারে মানে অবিচ্ছেদ্য ভাবে জড়িত। জি ভাই, বুঝছি। আহ, ভাই একটা বিষয় খেয়াল করছেন, ওইখানে বইয়ে ধরেন ইতিহাসটা ছিল মানে পক্ষপাতমূলক, ওদের ইতিহাসটা মোটামুটি ধরেন মানে ইংরেজ সেন্ট্রিক, মানে ইংরেজদের মুগ্ধতা ছিল এখানে। অথচ মুসলিম শাসনকে যেভাবে গুরুত্ব দিছে ওরা, মানে মুসলিম ধরেন আধা পেজ বা এক পেজ, বাট সেন যুগ বা হিন্দুদের যে শাসনগুলো ছিল বা বৌদ্ধদের যে শাসনগুলো ছিল, সেগুলাকে ওরা খুব বেশি গুরুত্ব সহকারে দেখছে। তখনকার সংস্কৃতি বা এই গুহা চিত্রগুলোকে খুব কি বলবো খুব মুক্ততার সাথে উপস্থাপন করছে ওরা। আর আহ, ইংরেজদেরকেও মোটামুটি তারা কি বলবো মানে মুগ্ধ ছিল ইংরেজ শাসনের প্রতি। অথচ মুসলিম শাসনে বাংলার ইকোনমি ওয়াজ বুমিং। আর ব্রিটিশরা কিন্তু লুট করে গেছে বেসিক্যালি। মানে তারা কেন এটা করে, মানে আসলে তাদের মানে তাদের পিছনের ইয়াটা কি, কারণটা কি? আচ্ছা, এখানে আসলে দুইটা বিষয় আছে, একটা হলো কারণটা কি, আরেকটা হলো আসলে কি করা হয়েছে। তো আমি দুটাই আসলে একটু আলোচনা করতে চাই, কারণ আসলে কি করা হয়েছে এটা আমি কিছুটা মানে কিছু রেফারেন্স দিয়ে বলতে চাই, যাতে করে যারা এই ব্যাপারটা জানেন না বা জানতে আগ্রহী, তারা যেন একটু ইনডেপথ আইডিয়া পান। আর এরপরে আমি কারণটা বলছি, বাট কারণটা সংক্ষেপে শুরুতে যদি বলি, এটার কারণটা হলো তারা বাঙালি জাতীয়তাবাদের যে আইডিওলজিটা পুশ করতে চায়, সেই আইডিওলজিটার সূচনা হলো আসলে বেঙ্গল রেনেসন্স। ঠিক আছে? 19th সেঞ্চুরি বেঙ্গল রেনেসান্স কলকাতাতে, যেটা নবজাগরণ বলা হয়। এটা রাজা রামমোহন রায় এরা এরা যে জিনিসটা করছে, রাইট? এটা একটা হিন্দু ধর্মের ভেতরে একটা সংস্কারমূলক আন্দোলন ছিল। ব্রাহ্ম ধর্ম এখান থেকে ব্রাহ্ম সমাজ সেটা এখান থেকে বের হয়েছে, এবং এটা ব্যাপকভাবে প্রভাবিত ছিল এই নিয়ে প্রভাবিত ছিল এনলাইটেনমেন্টের আইডিয়া থেকে, মানে একদম খোলাখুলি ভাবে। এবং এটার নামও বেঙ্গল রেনেসন্স, রাইট? সো এটা কমপ্লিটলি ইউরোপ মুখী একটা বিষয় ছিল। এবং এটা যেটা করছিল, এটা সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের ধর্মীয় বিভিন্ন অ্যাসপেক্টকে সাংস্কৃতিক ভাবে প্রেজেন্ট করছিল। ঠিক আছে? কারণ তারা তাদের ধর্মের মধ্যেও বিভিন্ন সংস্কার চাচ্ছিল, যেমন ব্রাহ্ম সমাজ গঠন থেকে আমরা দেখি। তো যেহেতু এইটাকে বাঙালি মানে আমাদের মানে তারা যেটা করার চেষ্টা করছে সেটা হলো তারা আইডেন্টিটিটা তৈরি করার চেষ্টা করতেছে, মানে এই বইটা পড়ে যে বের হবে সে নিজেকে কি হিসেবে দেখবে, তার পরিচয়টা কি। এবং তারা চাচ্ছে এখান থেকে যে বের হবে সে যেন বাঙালি জাতীয়তাবাদের এই আইডেন্টিটিটা নিয়ে বের হয়। এবং এটার জন্য আমার একটা নির্দিষ্ট জায়গাকে গ্লোরিফাই করতে হবে, আমার একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করতে হবে, যাতে আমি সরাসরি বলবো না যে এদেরকে অনুকরণ করো বা এদের অনুসরণ করো বা এরা তোমার পূর্বপুরুষ। কিন্তু শিশুরা আলটিমেটলি আমি এমন ভাবে তার সামনে বিষয়টা প্রেজেন্ট করব যাতে সে আলটিমেটলি এটাই করে,
রাইট? তো এই জন্য তারা যেটা করতেছে, তারা বারবার এই বিষয়গুলো আলোচনা আনতেছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং এই ধরনের বিষয়গুলো। এবং এই জন্যই মুসলিম ইতিহাসের জায়গাটা ডাউন প্লে করতে হচ্ছে, এবং আরো বেশি ডাউন প্লে করা হচ্ছে ইসলামী আন্দোলনের বিষয়গুলো। সো আমি প্রথমে বলি যে ডাউন প্লে করাটা আসলে কিভাবে হচ্ছে, বা এই যে আনইভেন যে ট্রিটমেন্ট, এটা আসলে কিরকম, এরপর পরে ওইটা কেন তারা করতেছে, বা এটা হয়তো আরো ক্লিয়ার হবে। সো ইতিহাস, ইনফ্যাক্ট মানে আমি যেটা বলতেছিলাম যে একটা খুব অল্প সংখ্যক অংশ সেকুলার প্রগতিশীল বা জমিদার, সাংস্কৃতিক জমিদার যারা, তারা আমাদের দেশের সমাজটাকে নিয়ন্ত্রণ করে, আমাদের সমাজটাকে নিয়ন্ত্রণ করে, এটা বলছেন, রাইট? সো এটা হলো কি তাদের হেজেমনি, কালচারাল হেজেমনি। তো এই যে আধিপত্যটা বা হেজেমনিটা, এটা টিকায় রাখার জন্য ইতিহাসকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ইতিহাসের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করা হেজেমনি বজায় রাখার জন্য অপরিহার্য। এটা ছাড়া হেজেমনি টিকে রাখা সম্ভব না। ঠিক আছে? এবং যে মানুষের অতীতের ব্যাপারে আমার ধারণাকে যে নিয়ন্ত্রণ করে, অতীতের ব্যাপারে আমার ধারণাকে যে শেপ করে, যে কাঠামো দেয়, সে বর্তমানের ব্যাপারে আমার ধারণাকে প্রভাবিত করতে পারে, এবং ভবিষ্যৎ নিয়ে আমি কিভাবে স্বপ্ন দেখি সেটাকেও সে প্রভাবিত করতে পারে। ঠিক আছে? সো ফর এক্সাম্পল, কেউ যদি সূর্য সেনকে হিরো মনে করে, এবং মানুষ কি করে, মানুষ হিরোদের অনুসরণ করতে চায়, রাইট? তখন সে কি করবে? আর কেউ যদি হাজী শরীফুল্লাহ থেকে হিরো মনে করে, তখন সে কি করবে? there are differences there, right? কেউ যদি মনে করে যে তার আদর্শিক শেকড় বা তার বংশগতির শেকড় হলো হাজী শরীয়তুল্লাহর মাঝে, কথার কথা, আরেকজন যদি মনে করে রাজা রামমোহন রায়ের কাছে তার আদর্শিক শেকড়, দুজনের জীবনটা কিভাবে আলাদা হবে? রাইট? অবশ্যই আলাদা হবে, এটা তো ক্লিয়ার। তো কিভাবে আলাদা হবে? তো এইটা হলো আসলে মূল উদ্দেশ্যটা। তো আমি এক্সাম্পল দিই কয়েকটা, যে তারা কি করছে। প্রথমে যারা যেটা করছে, যেটা এক্সট্রিমলি ড্যামেজিং, সেটা হলো উপমহাদেশে প্রায় 500 থেকে 600 বছরের যে মুসলিম শাসন ছিল, বিশেষ করে বাংলায়, এটাকে তারা ব্রিটিশ শাসনের সাথে তুলনা করছে। তো ক্লাস 6 এর সামাজিক বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে যেমন আছে, যে এই সবগুলা হলো মানে মৌর্য, গুপ্ত, ব্রিটিশ, পাকিস্তানি এবং মুসলিম শাসন, এই সবগুলা হলো বিদেশিদের শাসন, যেখানে সবাই তাদের নিজ নিজ ভাষা, ধর্ম, রাজনীতি এখানকার মানুষের উপর চাপাই দিছে। ক্লাস 7 এর বইতে বলা হচ্ছে, প্রাচীন যুগের মতো মধ্যযুগের রাজারাও ভারত এবং বাংলা অঞ্চল দখলে নিয়ে সুলতানি ও মোগল নামে শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছেন। পরবর্তীকালে ইউরোপীয় বণিকদের হাত ধরে এই অঞ্চলে একই প্রক্রিয়ায় দখলদারিত্ব অব্যাহত থেকেছে। এটাও 7ম শ্রেণীর বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ক্লাস 6 এর বইয়ে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে বলা হচ্ছে, বাংলা অঞ্চলে যখনই কোনো রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন বহু দূরবর্তী অঞ্চল থেকে আসা এলিট বা অভিজাত প্রশাসক অথবা উচ্চাভিলাষী কোনো যোদ্ধা। প্রাচীনকাল থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত বাংলার ইতিহাসের গোটা সময়কালে কতিপয় উচ্চাভিলাষী অভিজাত শ্রেণী বাংলা অঞ্চলকে বারবার দখল করেছে এবং এখানে আধিপত্য বিস্তার করেছে। ঠিক আছে? সো ইতিহাসের এই মানে পয়েন্টটা হলো যে মুসলিমরা হলো বহিরাগত, তারা এখানে বাইরে থেকে এসে তাদের দিন, তাদের চিন্তা ভাবনা, তাদের শাসন চাপাই দিছে। তো এই যে ইতিহাসের যে এবং মুসলিমদের সাথে ব্রিটিশদের কোনো মৌলিক পার্থক্য নাই। সো এই যে বয়ানটা, এই বয়ানটা কার বয়ান? এই বয়ানটা হলো বিনায়ক দামোদর সাভারকরের বয়ান। সাভারকর, যে হলো হিন্দুত্ব যে আইডিওলজিটা আছে, যেটা আরএসএস ধারণ করে, যেটা বিজেপি ধারণ করে, হিন্দু মহাসভা যেটাকে ধারণ করে, সেই সাভারকরের আইডিওলজি। সাভারকরের যে একটা আইডিয়া, একটা বই আছে, হু ইজ আ হিন্দু, সম্ভবত এটার নাম, বইয়ের নাম হিন্দু কোন হ্যাঁ। সো হিন্দু হলো সে, যে যার আহ বংশীয় উৎস এখানে ভারত উপমহাদেশে, এবং যার ধর্মের উৎস ভারত উপমহাদেশে, এবং যার সংস্কৃতির উৎস ভারত মহাদেশে, সে হলো হিন্দুস্তানের বাসিন্দা। হিন্দুকে সে একটা ধর্মীয় পরিচয় হিসেবে দেখে না, সে এটাকে একটা অলমোস্ট কালচারাল পরিচয় হিসেবে দেখে, রাইট? সো এরা হলো হিন্দু। কিন্তু যেহেতু মুসলিমদের ধর্ম, পবিত্র ভূমি কোথায় মুসলিমদের ধর্মের? আরবে, জাজিরাতে, হিজাজে। তাই এটা বাইরের ধর্ম। তাই একটা লোক হাজার হাজার বছর আগে তার পূর্বপুরুষ এখানেই বসবাস করতো, বাংলায় বসবাস করতো, কিন্তু সে মুসলিম। তাহলে সে ট্রুলি হিন্দু হইতে পারে নাই, মানে ট্রুলি ইন্ডিয়ান হইতে, হিন্দুস্তানি হইতে পারে নাই, রাইট? ধর্মীয় অর্থে না, এই যে কালচারাল যে ব্রড অর্থে সাভারকর বলতেছে, এই অর্থে সে ট্রুলি হিন্দু হইতে পারে নাই। এটার মানে হলো ইসলামকে আদার হিসেবে প্রেজেন্ট করা, মুসলিমদেরকে আদার হিসেবে প্রেজেন্ট করা, মুসলিমদেরকে প্রতিপক্ষ হিসেবে প্রেজেন্ট করা, এবং মুসলিমদেরকে বহিরাগত একটা মেলেভোলেন্ট শক্তি, মানে একটা, এটা বাংলা কি, মানে একটা আহ অশুভ শক্তি হিসেবে প্রেজেন্ট করা। So এই জিনিসটা এখানে করা হচ্ছে। ঠিক আছে? এবং তুমি যেটা বললা, যে নাইম যেটা বললো, যে এখানে পক্ষপাতমূলক আলোচনা আছে, মানে অদ্ভুত রকমের অবস্থা। মৌর্য শাসন, গুপ্ত শাসন, এমনকি ব্রিটিশ শাসনকে যেভাবে তুলে ধরা হয়েছে, সুলতানি শাসনের ট্রিটমেন্ট তার চেয়ে একেবারে আলাদা, একদম আলাদা। আম,
যেই ভুল সুলতানি শাসনের ক্ষেত্রে ধরা হচ্ছে, ওই ভুল অন্য শাসনামলে ছিল কিন্তু ওখানে ধরা হয় নাই, সুলতানি শাসনামলে ধরা হচ্ছে। অন্যদিকে সুলতানি শাসনামলের বা মুসলিম শাসনের যে ইতিবাচক দিকগুলো ছিল, এবং এটা অনেকগুলো দিক ছিল যেগুলো ব্রিটিশ ইতিহাসবিদরা স্বীকার করে, এখন করে, ওয়েস্টার্নাররাও এখন স্বীকার করে, সেগুলো সব এড়ায় যাওয়া হয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, সুলতানি শাসনের আলোচনায় বলতেছে ক্লাস 7 এর বইয়ে, ইতিহাসবিদদের গবেষণা অনুযায়ী এ সময়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বী মানুষ বসবাস করলেও মুসলমানগণ অনেক বেশি সুবিধাজনক অবস্থানে ছিল। সুলতানি আমলের শাসকগণ সবাই ছিলেন মুসলিম, সেজন্যই মুসলিমরা অন্যদের চেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল। পৃষ্ঠা 115। এটা এই জিনিসটাই শুধুমাত্র সুলতানি শাসন আমলে ছিল। হিন্দু শাসন আমলে হিন্দু আর মুসলিম সমান ছিল, হিন্দু আর বৌদ্ধ সমান ছিল, বৌদ্ধ শাসন আমলে হিন্দু আর বৌদ্ধ সমান ছিল। সো দিস সিমস লাইক এ ক্যারেক্টারিস্টিক যেটা সবগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ছিল, কিন্তু না, এটা সুলতানি শাসন আমলের সমস্যা, অন্য সময় ছিল না এই সমস্যা, অন্যখানে উল্লেখ করে নাই। একই বইতে 119 পৃষ্ঠায় বলতেছে অমানবিক দাস প্রথা নিয়ে আলোচনা। সো কোট আনকোট অমানবিক দাস প্রথা। আচ্ছা, এই অমানবিক দাস প্রথা শুধুমাত্র সুলতানি আমলে ছিল? এটা মৌর্যদের সময়, গুপ্তদের সময় ছিল না, লক্ষণ সেনদের সময় ছিল না, তাদের আলোচনায় কিন্তু এটা নাই। কিন্তু এখানে আলাদা করে হেডিং দিয়ে আলোচনা আছে, সুলতানি আমলে নারীদের অবস্থা, আলাদা হেডিং করে আলোচনা 120 পৃষ্ঠায়। সেখানে হ্যাঁ, নারীদের অবস্থা খুব খারাপ ছিল, তাদের সমাজের অবস্থা ভালো ছিল না। আচ্ছা, মৌর্য শাসন আমলে নারীদের অবস্থা কেমন ছিল, গুপ্ত শাসন আমলে কেমন ছিল, সেন শাসন আমলে কেমন ছিল, কোন শাসন আমলে এমন একটা নিয়ম ছিল যে মেয়েরা তাদের বুক ঢেকে রাখতে পারবে না এবং এটার জন্য একটা খাজনা দিতে হবে বুক ঢাকতে হইলে, এগুলো কোন শাসন আমলে ছিল? ওই আলোচনা কিন্তু নাই। কিন্তু সুলতানি শাসন আমলে নারীদের অবস্থা খুব খারাপ ছিল, আলাদাভাবে সেখানে বলা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস যে তারা দে আর ভেরি বিগ অন বহিরাগত, রাইট? বহিরাগত যা কিছু সবকিছু খারাপ, যা এখানে সেটা হলো ভালো, রাইট? সো তারা নারী অধিকার এবং সমাজে নারীর ভূমিকার যে আলোচনাটা করতেছে, এটার ভিত্তিটা কি? তারা মাপকাঠি হিসেবে নিচ্ছে ইউরোপ থেকে আসা, এনলাইটেনমেন্ট থেকে আসা নারীর ব্যাপারে কিছু ধারণা বা নারীর অধিকারের ব্যাপারে কিছু ধারণাকে, এবং ওই মাপকাঠি দিয়ে তারা আমাদের ইতিহাসকে বিচার করার চেষ্টা করতেছে। ইউরোপের মাপকাঠি দিয়ে তারা মুসলিম শাসনামলকে মাপতেছে এবং তারপর বলছে এখানে নারীদের অবস্থা খারাপ ছিল, যদিও তারা অন্য শাসনামলে যে একই অবস্থা ছিল বা এর চেয়ে অনেক খারাপ অবস্থা ছিল সেটা বলতেছে না। তার চেয়ে বড় কথা হলো পশ্চিমের মাপকাঠি তুমি কেন ব্যবহার করতেছো? এটা কি বহিরাগত মাপকাঠি না? তো তুমি এটা কেন গ্রহণ করবা? সো এরকম অনেকগুলো এক্সাম্পল আছে যে তারা এটা করছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, পাল যুগের শেষ থেকে লক্ষণ সেনের আমল পর্যন্ত, এটা দীনেশ চন্দ্র সেনের কথা, আমার কথা না। দীনেশ চন্দ্র সেনের বইয়ে আছে, এই যে প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান, এই বইতে ওনার কথা আছে যে পাল যুগ অর্থাৎ 750 সাল থেকে শুরু করে লক্ষণ সেনের আমল আমল পর্যন্ত রাষ্ট্রীয় সহায়তায় ব্রাহ্মণ্যবাদীরা অন্য ধর্মমত এবং সম্প্রদায়ের উপর বিদ্বেষপূর্ণ কার্যক্রম চালিয়ে গেছেন, এবং ব্রাহ্মণ্যবাদের পুনরুত্থানের অন্যতম তাত্ত্বিক কুমারিল ভট্ট 8ম শতকে বিধান দিয়েছিলেন বৌদ্ধ মাত্রই বদ্ধ, মানে কিলেবল, বৌদ্ধ মাত্রই হি ক্যান বি কিলড, রাইট? সে কারণেই মাদুরার রাজা 8ম শতাব্দীতে কবি ও সাধু সমন্দরের সম্মতিক্রমে 8000 গোঁড়া জৈন পণ্ডিতকে সুরে চড়াইয়াছিলেন। শঙ্কর বিজয়ে উল্লেখিত আছে যে রাজা সুধন্য অসংখ্য জৈন ও বৌদ্ধ পণ্ডিতের মস্তক উলুখলে নিষ্পেষণ করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়াছিলেন। এগুলোর কোনো উল্লেখ নাই। কিন্তু মুসলিম শাসনামলে আচ্ছা, মুসলিমরা একটু বিশেষ সুবিধা পাইছিল, এই আলোচনা আছে। সো এটা হলো একটা এক্সাম্পল যে কিভাবে তারা এখানে মানে কয়েকটা ছোট এক্সাম্পল কিভাবে তারা এখানে পক্ষপাতমূলক আচরণ করছে। সো এখানে মানে যেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো যে মানে মুসলিম শাসনামলকে ইউরোপিয়ান কলোনিয়ালিজমের সাথে তুলনা করা, এবং তারা এক্সপ্লিসিটলি তুলনাটা করছে যে মানে একদম শুরু থেকে 1971 সালের আগ পর্যন্ত, ঠিক আছে, 1971 সালের আগ পর্যন্ত খালি বাংলায় বহিরাগতদের শাসন হয়েছে এবং এরা সবাই মোটা দাগে একরকম। এটা হলো কথা। মানে বারবার বাংলায় বহিরাগতদের শাসন হয়েছে, পারস্য থেকে, উজবেকিস্তান থেকে, তুরস্ক থেকে, আফগানিস্তান থেকে লোকজন এসে, এবং ব্রিটেন থেকে, নেদারল্যান্ডস থেকে লোকজন এসে একই ধরনের কাজকর্ম চালাইছে। তো এই জিনিসটা আসলে আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত যে ইসলামী যে অভিযান বা সাম্রাজ্য যেটাই বলা হয়, এটার সাথে কোনোভাবে ইউরোপিয়ান কলোনিয়ালিজমের কোনো তুলনা হয় না। Nobody in their right mind does this. Even Western academia-তেও না। Nobody does this comparison like this. So ইসলাম যেই সব জায়গায় গেছে, যেখানে ইসলাম গেছে সেই জায়গা সভ্যতার কেন্দ্রে পরিণত হয়েছে। ইউরোপিয়ান কলোনিয়ালিজম যেই জায়গায় গেছে সেই জায়গা was reduced to rubbles, সেই জায়গা ধ্বংস হয়ে গেছে, সেই জায়গা ধুলাবাড়িতে পরিণত হয়েছে।
ইসলাম বাগদাদে গেছে, বাগদাদ পৃথিবীর কেন্দ্র হয়েছে। ইসলাম কায়রোতে গেছে, কায়রো পৃথিবীর কেন্দ্র হয়েছে। ইসলাম ভারতে আসছে, দিল্লি পৃথিবীর কেন্দ্র হয়েছে। বাংলা পৃথিবীর একটা কসমোপলিটন সেন্টার হয়েছে। মরক্কোর ক্ষেত্রে একই কথা, টিম্বুকটুর ক্ষেত্রে একই কথা, মালয় আর্কিপেলাগোতে মেলাক্কা যেটা, সেখানে একই কথা। আমাকে একটা এক্সাম্পল দাও যেখানে ইউরোপিয়ানরা গেছে এবং তারা গিয়ে ওই জায়গাটাকে সমৃদ্ধ করে পৃথিবীর একটা কেন্দ্রে পরিণত করছে। কোনো এরকম এক্সাম্পল নাই। কেউ আমেরিকার কথা বলতে পারে, হ্যাঁ আমেরিকা একটা পৃথিবীর কেন্দ্রে পরিণত হয়েছে। কিভাবে? আমেরিকার যারা মূল অধিবাসী তাদেরকে এক্সটারমিনেট করার পর, তাদেরকে পাইকারি ভাবে নিশ্চিহ্ন করার পর। সেম উইথ অস্ট্রেলিয়া, সেম উইথ নিউজিল্যান্ড। সো ইউরোপিয়ানরা ভারতে আসছে, ভারত ছিল তখন পৃথিবীর মুকুট। ভারত এবং চায়নার ক্ষেত্রে একই কথা। চায়না এবং ভারতে যখন এরা গেছে, এরা গিয়ে শুষে ধ্বংস করে দিছে। right? So, এগুলো নোন, এগুলো ওয়েল নোন, এগুলো নিয়ে ভারতের অনেক ইতিহাসবিদের আলোচনা আছে। পোস্ট কলোনিয়াল যে ঐতিহাসিকরা সেখানে আছে, তারা এগুলো নিয়ে আলোচনা করছে। কিন্তু এই আলোচনাগুলো মানে অদ্ভুত ভাবে তারা জানে না, বরং তারা এটাকে ইসলামী শাসনকে তারা তুলনা করছে এর সাথে। মুসলিমরা যখন মুসলিমদের শাসনামলে অন্য ধর্মের যারা ছিল তারা সেখানে নিরাপত্তার সাথে থাকছে, কোনো প্রবলেম হয় নাই। বিভিন্ন এখন এগুলো অনেক গবেষণা এরকম হয়েছে, যেটা দেখা গেছে যে শাম অঞ্চল যেটা, অর্থাৎ সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই অঞ্চলটাতে ইসলামী শাসন আসার 300-400 বছর পর্যন্ত এখানে মেজরিটি মুসলিম ছিল না। অর্থাৎ এই সময়ে এখানে সাবিয়েনরা, তারপরে ইহুদিরা, খ্রিস্টানরা, তারা তাদের ধর্ম নিয়ে বেঁচে ছিল, কোনো সমস্যা হয় নাই। স্পেনে যখন ইসলাম গেছে, স্পেন এর আগে তেমন বলার মতো কিছু ছিল না। ইসলাম গিয়ে সেটাকে, মুসলিমরা গিয়ে সেটাকে বিশ্বের কেন্দ্র বানাইছে, রাইট? এবং এবং সব মানুষ সেখানে এসে জড়ো হয়েছে। ইহুদি খ্রিস্টানরা সেখানে থাকছে। ইউরোপে ইহুদিদের ইতিহাসের সবচেয়ে স্বর্ণযুগ হলো আন্দালুসিয়াতে তাদের সময়টা। সেইখানে তাদের আলাদা কোর্ট ছিল। এটা ইসলামিক সিস্টেমে সবসময় হয়। যারা আহলু যিম্মা, তাদের নিজস্ব কমিউনিটি থাকে, সেই কমিউনিটি তারা তাদের নিজেদের মতো করে চালাতে পারে, মানে সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস, রাইট? সো আন্দালুসিয়াতে ফর এক্সাম্পল ইহুদিদের নিজস্ব কোর্ট ছিল, যেখানে তারা তাদের নিজেদের মতো বিচার করতে পারতো। কিন্তু অনেক সময় ইহুদিরা সেই কোর্টে না গিয়ে ইসলামী শরিয়া কোর্টে আসতো, কারণ তারা মনে করতো এখানে তারা জাস্টিস পাবে, রাইট? সো মধ্যযুগ যেটাকে বলা হয়, সেটার সবচেয়ে বড় যে ইহুদি যে ব্যক্তি বা দার্শনিক বা চিন্তক যাকে বলা হয় মাইমোনিডস, মুসা বিন মাইমুন, তার বেড়ে ওঠা, তার মানে তার জ্ঞানের সমৃদ্ধি বা তার যে অবদান বা অর্জন, এই সবকিছু হয়েছে আন্দালুসিয়াতে ইসলামী শাসনের অধীনে। এই যে ইন্ডিয়াতে, ভারতে দেখো, ভারতে এসে মুসলিমরা যদি ধ্বংস করত যেভাবে ইউরোপিয়ানরা করছিল, তাহলে কিভাবে ভারতে মুসলিম শাসনের সময়, বাংলায় মুসলিম শাসনের সময় এগুলো পৃথিবীর কেন্দ্রে পরিণত হয়? মুসলিমরা যদি ধ্বংস করতে চাইতো, যদি এক্সটারমিনেট করতে চাইতো, কিভাবে এখানে অন্য কেউ টিকে থাকতো? বখতিয়ার, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যদি সবাইকে মানে ওয়াইপ আউট করতে চাইতেন, তাকে কে বাধা দিত? লক্ষণ সেনরা বাধা দিত, যে পিছনের দরজা দিয়ে পালায় গেছিল। লক্ষণ সেনরা বখতিয়ার খিলজিকে বাধা দিত। Nobody would have stopped him. Nobody could have stopped him. কে তাকে থামাইতো? কিন্তু তারা, they didn't want to do this. তাদের তো এটার ইচ্ছা কোনো ছিল না। সো দিস ইজ কমপ্লিটলি ননসেন্স এই কথাটা বলা। এবং ইউরোপিয়ান কলোনিয়ালিজম যেই ধরনের ধ্বংসযজ্ঞের জন্ম দিছে, তারা যে ধরনের জেনোসাইডের জন্ম দিছে, যেটাকে আমরা এখন ল্যাটিন আমেরিকা বলি, যেটাকে আমরা এখন ইউনাইটেড স্টেটস বলি, দুই জায়গাতেই, আফ্রিকাতে এবং অন্যান্য আরো অনেক জায়গাতে, এটার কোনো তুলনা অন্য কোনো জায়গায় নাই। ইভেন ইতিহাসে এখনো মানে ইভেন মানে ইউরোপিয়ান কলোনিয়ালিজম ইজ একটা ইউনিক থিং ইন ইটস মানে ব্রুটালিটি, ইন ইটস ডিস্ট্রাকশন। এটার সাথে কোনো কিছু তুলনা আসলে হয় না। চেঙ্গিস খান টাইপের লোকজন ছাড়া এটার সাথে তুলনা আসলে পাওয়া যায় না। সো এগুলা মানে দিস ইজ ওয়েল নোন, পিপল শুড নো দিস। কিন্তু তারা এটা করছে, এবং শুধু তাই না, বরং তারা মানে যখন মানে এই যে মুসলিমরা এখানে মানে যারা আসছিল ইউরোপ, এখান থেকে লুটপাট করে তাদের জায়গাগুলোকে সমৃদ্ধ করছে। বাংলাদেশে ঢাকা, মুর্শিদাবাদ এইসব অঞ্চলের শিল্প ধ্বংস করে লিভারপুল, ম্যানচেস্টারে তারা শিল্প তৈরি করছে, রাইট? এগুলো আমরা মোটামুটি সবাই জানি। মুসলিম শাসনে এটা হয়েছে না? মুসলিম শাসনে তারা এই জায়গাগুলোকে মানে কি করছে, নারিশ করছে। তাদের সময় এখানে বিকাশ হয়েছে এই বিষয়গুলো। কিন্তু এই বিষয়টা তারা বলতেছে না, বরং তারা বলছে যখন মানে এটা মুসলিমদের ইঙ্গিত করে বলা হচ্ছে সপ্তম শ্রেণীর বইতে আবারও, যে কখনো স্থায়ীভাবে বসতি স্থাপন করে নিজেদের ধর্ম, ভাষা, সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আবারও মুসলিম যদি চাপাই দেওয়ার চেষ্টা করতো, তাহলে অন্য কেউ থাকতো না তো এখানে।
ঠিক আছে? সো এইটা হলো যে আসলে মানে বিষয়টা, যে এবং তারা যেটা করতেছে যে এইটার মাধ্যমে তারা ইতিহাসের ন্যারেটিভটা নিয়ন্ত্রণ করতেছে, যে মুসলিমরা হলো বাইরে থেকে আসা একটা শক্তি, মুসলিমরা হলো, ইংরেজরা যেমন মুসলিমরাও তেমন, রাইট? তো হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করছি, কিন্তু এটা আমরা আমাদের নিজেদের মতো করে গ্রহণ করছি। ওরা বাইরের লোক, ওরা বাইরের চিন্তা ভাবনা নিয়ে আসছে, এটা ডিফারেন্ট জিনিস। আমাদের হিরো হলো অন্য কিছু মানুষজন, সেটা কারা? দেন কামস দ্য মানে ন্যাশনালিস্ট লিডার্স। এটা হলো আর কি ইতিহাসের ব্যাপারে তাদের এই অবস্থা। জি ভাই, বুঝতে পারছি। আহ, আচ্ছা, এখানে আহ, আমার কোশ্চেন যেটা সেটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করছেন যে মানে তারা অ্যাকচুয়ালি সেই লজিকগুলোই দিচ্ছে, মানে সেই লজিকগুলোই ইউজ করতেছে যেগুলো অ্যাকচুয়ালি মানে ডিরেক্ট ইসলামোফোবরা করে। এখন আমরা ওয়েস্টে একটা জিনিস দেখি যে একটা লিবারেল অবস্থান ছিল ওদের, রাইট? যেমন ওই যে আহ, তাদের সবচেয়ে বড় মুভ ইসলামের বিরুদ্ধে সেটা তো ধরেন 9/11-এর পরে, রাইট? কিন্তু ওই সময়ও তারা প্রুফ করার চেষ্টা করছে যে দেখো আমাদের দেশে মুসলিমরা কত ভালো আছে, আমরা তাদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দিচ্ছি বা এরকম কিছু। আর আমাদের এখানে যেটা হয়েছে জিনিসটা মানে সিস্টেমেটিক্যালি মাইল্ড লেভেলের ইসলামফোবিয়া তো ছিল, এখন সেটা ডিরেক্ট হয়ে গেছে, মানে একদম সরাসরি মানে তারা প্রচার করতেছে জিনিসপত্রগুলো। তো এই যে ইভলিউশনটা তাদের, মানে অথচ ওয়েস্টে কিন্তু কাফেররাই থাকে, কাফেরদের দেশ, রাইট? কিন্তু আমাদের এখানে হচ্ছে 90% মুসলিমের দেশ, বা ইভেন ভারতের 2 বর্ডারে 2টা মুসলিম কান্ট্রি আছে। সো আমাদের এখানে এই যে আপনি একটা জিনিস বলেন যে তারা কন্ট্রোল করে তাদের শক্তি, রাইট? সো তাদের শক্তিটা আসে কোত্থেকে? মানে তাদের তো আর্মি নাই, রাইট? তাদের মানে প্রভাবটা তৈরি হয় কিভাবে, আসে কোত্থেকে, এবং তারা এটা কিভাবে করতে পারতেছে? প্রভাবটা তৈরি হয়, বাংলাদেশে প্রভাবটা তৈরি হয় মানে তাদের আর্মি নাই কথাটা আসলে সঠিক না, বাট হয়তো ওইভাবে নাই। এটা আসলে সবসময় হয় যে একটা সমাজের শাসন কাঠামো কখনো শুধুমাত্র আমরা যেটা দেখি, ফর এক্সাম্পল আমরা হয়তো ইভেন মানে রাজতন্ত্রের ক্ষেত্রেও, একটা রাজতন্ত্রের ক্ষেত্রেও আসলে খুব অল্প ক্ষেত্রেই আম মানে পুরো নিয়ন্ত্রণ রাজার হাতে থাকে। যেকোনো আসলে শাসন ব্যবস্থায় আম পাওয়ারের বিভিন্ন সেন্টার থাকে, মানে ক্ষমতার বিভিন্ন কেন্দ্র থাকে। এখন তারা হয়তো নিজেদের একজন আরেকজনের সাথে এই করতে পারে, কি বলে আম, কি বলা যেতে পারে, তারা একজনের সাথে কোঅর্ডিনেট করতে পারে, বা তারা একই আম, আদর্শে হইতে পারে, কিন্তু কখনো মানে দেয়ার আর ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য পাওয়ার স্ট্রাকচার। তো আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের বাংলাদেশ যখন থেকে গঠন হয়েছে, রাইট, এইটার যে আন্দোলনটা ছিল, বাংলাদেশ গঠনের যে আন্দোলন, সেটার পেছনে বাঙালি জাতীয়তাবাদের যে আদর্শটা, এটার একটা বড় ভূমিকা ছিল। এবং বাঙালি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শ মানে 60-এর দশক থেকে যেটা বেশ 50-এর দশকের শেষ থেকে বলা যেতে পারে, যেটা বেশ কনসিয়াসলি তৈরি করা হয়েছে, সেটা ম্যাসিভ ভাবে ইনফ্লুয়েন্স ছিল, বা সেটা সরাসরি গ্রহণ করছে নবজাগরণের আদর্শ থেকে। এবং পরবর্তীতে যখন বাংলাদেশের স্বাধীন হয়েছে, বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান গঠন হয়েছে, আম, এরপর থেকে ইভেন আমরা যদি সংবিধানের দিকেও তাকাই, সেখানে যে ধারণাগুলো আসছে, সেগুলো খুব ক্লিয়ার যে আসলে এখানে ইনফ্লুয়েন্স গুলা কি, রাইট? সো এই তারা ক্ষমতায় কিভাবে আসলে এটা আসলে কথা না, কারণ আমাদের দেশের শুরু থেকে এটাই ক্ষমতার কাঠামো। ঠিক আছে, আমাদের দেশের শুরু থেকে এটাই ক্ষমতার কাঠামো। এখন বিষয়টা যেটা, সেটা হলো যে মানে সেকুলারিজমের পুরো প্রক্রিয়াটাই এটা, যে সেকুলারিজম কিন্তু একদিনে ধর্ম থেকে কমপ্লিট এই যে এলজিবিটি তে যায় না। ঠিক আছে, দেয়ার আর ডিফারেন্ট স্টেপস হিয়ার। তো ইউরোপের ক্ষেত্রেও মানে অল্প কিছু জায়গা ছাড়া, ফ্রান্সের মতো কিছু জায়গা ছাড়া, যেখানে লাইক লাইসিটে ছিল বা এক্সট্রিম ধরনের মিলিটেন্ট সেকুলারিজম ছিল, এর বাইরে অন্য জায়গায় কিন্তু একদম সরাসরি চেঞ্জ হয়নি, একটু আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। তো সেকুলারিজম যেটা করে সেটা হলো যে, লেটস সে একটা বৃত্ত চিন্তা করো, তো এই বৃত্তটা ক্রমশ সংকুচিত হতে থাকবে। তো বৃত্তটা হলো ধর্ম, সেকুলারিজম হলো ক্রমশ চাপ দিয়ে ধর্মের পরিধিটাকে ছোট করতে থাকবে, এবং সেকুলারিজমের নিজের যে অবস্থানগুলো, সেগুলোর বিবর্তন হইতে থাকবে। ঠিক আছে? সো এই কারণে আমরা দেখি যে 1960 সালের যে প্রগতিশীল, তার যে চিন্তা, আর 2022 সালের যে প্রগতিশীল বা 23 সালের যে প্রগতিশীল, তার চিন্তার কিন্তু অনেক কিছু মিলবে না। বা 1950 সালের যে প্রগতিশীল, তার সাথে অনেক কিছু মিলবে না। আমি একটা আলোচনা শুনতেছিলাম, বাংলাদেশের একজন একজন সেকুলার বুদ্ধিজীবী বলা যেতে পারে, আই গেস,
বা প্রফেসর, উনি বলতেছিলেন যে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, যে 80-র দশকে এমন হয়েছে যে বামপন্থী মেয়ে একটা বাইকে উঠছে তার ফ্রেন্ডের সাথে, এবং সে বাইকে কিভাবে বসছে এটা নিয়ে তার দল থেকে তাকে চিঠি পাঠানো হয়েছে যে আপনি যে কাজটা করছেন এটা ঠিক হয় নাই, রাইট? এটা এখনকার বামপন্থীও লাগে না, এখন নর্মালি কেউ এটা মানবে না বাংলাদেশে, মানে সেকুলার যারা আছে বা ইভেন সেকুলার সিস্টেমে যারা বড় হচ্ছে সেটা। তো আমার পয়েন্টটা হলো, বামপন্থী তো কোনো মানে কনজারভেটিভ না, বামপন্থী মানেই হি হ্যাজ টু বি, মানে হি অর শি হ্যাজ টু বি প্রোগ্রেসিভ বাই ডেফিনিশন। তো তাদের মধ্যেও কিন্তু তারাও সমাজের প্রচলিত চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়, পয়েন্ট হলো এটা। 80-র দশকে সমাজের প্রচলিত চিন্তা ভাবনা ছিল যে এটা উচিত না, এটা শালীন না, কিন্তু সমাজের প্রচলিত চিন্তা ভাবনা পরিবর্তন করা যায়। সেটা কিভাবে পরিবর্তন হয়? সেটা মিডিয়ার মাধ্যমে পরিবর্তন হয়, সেটা ইন্টারনেটের মাধ্যমে পরিবর্তন হয়, সেটা শিক্ষার মাধ্যমে পরিবর্তন হয়। তো আমাদের দেশে এই প্রক্রিয়াটা চলতেছে অনেকদিন ধরে, যেই কারণে আমরা এখন এগুলা দেখতেছি। এটা একদিনে হবে না, রাইট? সো 1900 লেটস সে আজকে থেকে 48 বছর আগে যদি এই কথাটা বলা হইতো, তাহলে অবশ্যই কেউ এটা গ্রহণ করতো না, রাইট? সো এটা হলো একটা বিষয় যে সেকুলারিজম উইথ টাইম এটার চেহারাটা চেঞ্জ হয়। এটা শুরুতে চেহারা যে বেনেভোলেন্স থাকে, এটা শুরুতে যে মায়া মায়া চেহারা থাকে, সময়ের সাথে সাথে সেই চেহারা কঠোর হয়ে আসে আর কি। তো আর কালচারাল হেজেমনির ব্যাপারে একটা বিষয় আর কি, যে মানে সামাজিক আধিপত্য বা হেজেমনি ব্যাপারটা আসলে কি। সো আমরা অনেক সময় হয়তো মনে করি যে এটার মানে হলো যে আম, আমাদের দেশের শিল্প সাহিত্য মিডিয়া এগুলো সবগুলা সেকুলাররা নিয়ন্ত্রণ করে, এটা হেজেমনি। কিন্তু এটা আসলে হেজেমনি না। হেজেমনি হলো বেসিক্যালি মানে তাদের, টু কাম ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, বেসিক্যালি যে তোমার যে প্রশ্নটা যে তারা আসলে নিয়ন্ত্রণটা কিভাবে করে, হেজেমনি নিয়ন্ত্রণ হলো যে একটা সমাজের চিন্তাটা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, সমাজের আলোচনাগুলো নিয়ন্ত্রণ করা, একটা সমাজে কোন বিষয়টা নিয়ে আলোচনা হবে আর কোন বিষয়টা নিয়ে আলোচনা হবে না, কোন বিষয়টা উপেক্ষিত হবে সেটা ঠিক করতে পারা। কিছুদিন আগে আমরা দেখছি, আমরা এই কথাটা অনেকে বলছিলাম, রাইট, যে ময়মনসিংহে একজন বোন, উনি ইসলাম গ্রহণ করছেন, তো তার কিছু হয়রানির সম্মুখীন হইতে হয়েছে, কিন্তু এটা নিয়ে কেউ কোনো নিউজ করে নাই। আমি অনেক এরকম ঘটনা শুনছি যে বিভিন্ন নিউজ মিডিয়াকে অ্যাপ্রোচ করা হয়েছে, তারা নিউজ করতে আছে কিন্তু পরে তারা শেষ পর্যন্ত নিউজটা করে নাই, রাইট? কিন্তু যদি জিনিসটা উল্টা হইতো, মানে একজন একজন বোন, উনি অমুসলিম ছিলেন, পরে উনি ইসলাম গ্রহণ করছেন, এটা নিয়ে ওনার একটা কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল। যদি জিনিসটা উল্টা হইতো, যদি উল্টাটা হইতো, তাহলে বাংলাদেশের পুরো সুশীল সমাজ, বাংলাদেশের পুরো মিডিয়া যে ইন্ডাস্ট্রি আছে, এটা ঝাঁপাই পড়তে, এটা নিয়ে কথা বলতে, রাইট? আমরা নিশ্চিতভাবে জানি যে এটাই ঘটতো। সো এটা হলো কথা, যে এটা আলোচনাগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে, যে কোন বিষয়টা আলোচিত হবে আর কোনটা উপেক্ষিত হবে সেটা তারা ঠিক করতে পারে, কোনটা অপশক্তি আর কোনটা কল্যাণের শক্তি এটা তারা ঠিক করতে পারে। এবং তারা সামষ্টিক যে স্মৃতিটা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। সামষ্টিক স্মৃতি মানে হলো একটা জাতি হিসেবে আমরা আমাদের আম, আমরা আমাদের ইতিহাসের ব্যাপারে আমাদের নিজস্ব কিছু, মানে আমরা আমাদের ইতিহাসকে যেভাবে দেখি, আমরা আমাদের অতীতকে যেভাবে দেখি, এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে এবং এটাকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, এবং তারা অনেকাংশে সফল হয়েছে এটা, রাইট? এর ফলে যেটা হয় যে আমরা তাদের চোখ দিয়ে অতীতটাকে দেখতেছি, এবং আমরা তারা যে ছবিটা তুলে ধরতেছে, তারা যে ব্যাখ্যাটা তুলে ধরতেছে, সেটাই গ্রহণ করা হচ্ছে। হাজার বছরের সংস্কৃতি কোনটা এটা তারা ঠিক করবে, রাইট? আমার পরিচয় কোনটা, আমার পরিচয়ের উপাদানগুলো কোনটা সেটা তারা ঠিক করবে, আমার পরিচয়ের মধ্যে কোন উপাদানটা গুরুত্ব পাবে এটা তারা ঠিক করবে, ঠিক আছে? এবং এইভাবে মানে তাদের এই ক্ষমতাটা আসলে এই জায়গাটা থেকে আসে, যে তারা মানে সমাজের কি বলে এটাকে, অবশ্যই এটার সাথে প্রাতিষ্ঠানিক শক্তির সম্পর্ক আছে, বাট এটার সাথে এই বিষয়টার খুব বড় একটা সম্পর্ক আছে, যে তারা সমাজের যে ন্যারেটিভটা সেটা নিয়ন্ত্রণ করতে পারে। এবং এটার ফলে যেটা হয়, ভবিষ্যতে আমরা কেমন দেশ চাই, ভবিষ্যতে আমরা কেমন সমাজ চাই, এটাও তারা নিয়ন্ত্রণ করতে পারে, রাইট? কারণ তারা একটা সীমানা ঠিক করে দেয়, যে ফ্যাসিবাদ বিরোধী সেকুলার শক্তি আর মনে করো আহ চেতনা সেকুলার শক্তি, এই দুইয়ের মধ্যে একটাকে বেছে নিতে হবে, রাইট? এই দুটোর মধ্যে কোনো একটা কিছু হয় লাইসিটে, অথবা আমেরিকান সেকুলারিজম, ফ্রেঞ্চ সেকুলারিজম বা আমেরিকান সেকুলারিজম, এরকম কিছু একটা, মানে তারা একটা বাইনারি ঠিক করবে, অথবা তারা একটা সীমানা ঠিক করবে, এর ভেতরে আমাদের চিন্তা করতে হবে, আমরা এর বাইরে যেতে পারবো না। তো এটা হলো আসলে মানে তাদের এই সেকুলার মানে এই হেজেমনির পাওয়ারটা, এবং কিভাবে তারা এবং কেন তারা এই বিষয়গুলোতে এত ইন্টারেস্টেড, এই পাঠ্যপুস্তক বা এই ধরনের জিনিসপত্র নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। জি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আম আমরা এখন একটু সলিউশন নিয়ে কথা বলি। মানে জিনিস হচ্ছে পুরোটা তো সমস্যা আসলে। তো সলিউশন নিয়ে কিছু বলেন ভাই। আমি আসলে যেই আ আগের পডকাস্ট গুলোতে যে আমাকে সলিউশন এর কথা বলে, আমি আপনার হোয়াট ইস টু বি ডান টা আসলে সাজেস্ট করে দিই।
আপনি একটু সহজে সলিউশনের ব্যাপারটা একটু বলেন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমাদের কি কতক্ষণ হয়েছে আমরা কথা বলতেছি? 50 মিনিট ভাই। আচ্ছা, বেশ সময় হয়ে গেছে। আমি আরেকটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ওটা পরে বলি যদি সময় থাকে। আম, কারণ ইতিহাসকে তারা যে বাদ দিছে এটা আসলে শুধুমাত্র মুসলিম শাসন আমলের ক্ষেত্রে হয় নাই। পরবর্তী যে ইসলামী আন্দোলনগুলো আছে সেটার ক্ষেত্রে হয়েছে এবং সেটা একটা ইম্পর্টেন্স আছে। বাট সলিউশনের বিষয়টা যদি আমি বলি সেটা হলো যে আম, এইখানে যে বিষয়টা সেটা হলো যে 50 বছর ধরে একটা জিনিস আহ একটা কাঠামো গড়ে উঠছে, ঠিক আছে? এটা নতুন কিছু না, এটা আমাদের বোঝা দরকার। 50 বছর আমি কম বলতেছি, এটা আসলে একটু বেশি সময় ধরে চলছে। বাট লেটস সে 50 বছর, 50 বছর ধরে একটা জিনিস চলে উঠছে, মানে চলতেছে। এটা একদিনে পরিবর্তন করা সম্ভব না। এটা এমন কিছু না যেটা মনে করো মানে আমি কারোর কাছে দাবি জানাই বা আমি একটা বিক্ষোভ করে এটা পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, হইতে পারে। হইতে পারে যে একটা অনেক প্রবল যদি বিক্ষোভ হয় বা জনমত যদি প্রচন্ড বিরোধে থাকে, তখন হয়তো বা হইতে পারে যে এই জিনিস কোন একটা পদক্ষেপ আজকে না নিয়ে এটা 2 বছর পর নেওয়া হবে। ঠিক আছে, 2023-এ না হয়ে 2025 হয়তো বা কিছু একটা হবে। কিন্তু এই জিনিসটা পরিবর্তন হবে না, বিকজ দিস ইজ দ্য নেচার অফ সেকুলারিজম। বিশেষ করে আমাদের দেশে যে পার্টিকুলার ধরনের সেকুলারিজমটা পাওয়ারফুল, বাঙালি জাতীয়তাবাদী সেকুলারিজম যেটা, সো এই জিনিসটা হবে। কাজে আমরা যদি যেভাবে চলতেছে এভাবেই চলতে থাকে, তাহলে আমি যেটা বলতেছিলাম যে একটা বৃত্ত আছে না, এই বৃত্তটা আরো সংকুচিত হইতে থাকবে এবং হইতে 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 এটা একসময় বিন্দুতে পরিণত হবে। ঠিক আছে, সো সেই বৃত্তটা হলো আপনার ধর্ম পালনের সুযোগ বা আপনার ইসলাম পালনের সুযোগটা। ঠিক আছে, এবং ইসলাম পালনের কারণে যে বৈষম্যের শিকার হওয়া, ইসলাম বিদ্বেষ এটা বাড়বে। তো এই বাস্তবতাটা বোঝা দরকার, কারণ যে কোনো সলিউশনের আলোচনার আগে সমস্যাটা কি আগে এটা ভালো মতো বুঝতে হয়। তো আমার প্রবলেমটা হলো যে সমস্যাটা কোনো একটা সরকার, কোনো একজন ব্যক্তি, এরকম সমস্যা না। এটা একটা মানে এটা একটা কাঠামোগত সমস্যা। এটা একটা ফান্ডামেন্টাল প্রবলেম। আমাদের দেশের যে সমাজটা আছে, আমাদের যে কাঠামোটা আছে, রাষ্ট্র কাঠামো আছে, এটার মধ্যে একটা ফান্ডামেন্টাল সমস্যা এটা। এটা একটা সরকার পরিবর্তন বা এই ধরনের কিছু দিয়ে হবে না। ঠিক আছে, নতুন রূপরেখা এসব দিয়ে এটা হবে না। এই জিনিসটা বোঝা দরকার, এটা মুসলিমদের খুব ভালো মতো বোঝা দরকার। আমরা যদি এই অবস্থাগুলো পরিবর্তন করতে চাই, সো যেহেতু এটা একটা লম্বা প্রক্রিয়া, এটা পরিবর্তন করতেও একটা সময় লাগবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সো ইটস নট মানে লাইক 100 মিটার স্প্রিন্ট, রাইট? ইটস এ ম্যারাথন মোর লাইক। বাট ম্যারাথনের চেয়ে বেটার উদাহরণ হলো ইটস লাইক একটা গেরিলা ওয়ার। সো যেটা মানে গেরিলা ওয়ার ইজ ইউজুয়ালি এই ধরনের মানে অসম যুদ্ধ সবসময় দীর্ঘমেয়াদী হয় এবং শক্তিক্ষয়ের যুদ্ধ হয়, ওয়ার অফ অ্যাট্রিশন হয়। সো এখানে একটা আদর্শিক যুদ্ধ আছে, যেটা আবার এটা কোনো মানে একদিনের বিষয় না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এবং এটার জন্য আম, আমাদের বুঝতে হবে যে এখানে মূল সমস্যাটা কি। মূল সমস্যাটা হলো বাংলাদেশের সমাজে আম, এই যে সেকুলার প্রগতিশীল যে গোষ্ঠীটা, এদের যে জমিদারিটা আছে, এই জমিদারিটা উচ্ছেদ করতে হবে। এদের যে আধিপত্যটা আছে এই আধিপত্যটা আগে ভাঙতে হবে। এটা বোঝাটা আগে দরকার। মানে কিভাবে করতে হবে ওটার আলোচনা অবশ্যই জরুরি, কিন্তু এর আগে এটা বোঝা দরকার। এবং কিভাবে তারা মানে এই যে বাঙালিত্বের যে ধারণাটা আছে, বাঙালিয়ানার যে ধারণা আছে, বাঙালি সংস্কৃতির যে ধারণা আছে, ইতিহাসের যে ধারণাগুলো তারা দিচ্ছে, এগুলো এক একটা পিলার, তাদের তাদের প্রাসাদের এক একটা পিলার হলো এগুলা। তো এই পিলারকে আঁকড়ায় ধরে এটাকে আমি পূজা দিয়ে আমি তাদের কিছু করতে পারবো না। ঠিক আছে, এটা ফার্স্টে বোঝা দরকার। তারপর আমাদের বোঝা দরকার যে আমাদের সমাজে প্রধান দ্বন্দ্বটা কি। এটা এ দল বনাম বি দল দ্বন্দ্ব না। আমাদের সমাজে প্রধান দ্বন্দ্ব হলো ইসলাম বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব। ইটস অলওয়েজ হ্যাজ বিন। এটা সবসময় ইসলাম বনাম অন্য কিছু একটা দ্বন্দ্ব। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এটা বোঝার পর আসলে করা নিয়ে আলোচনা করা যাবে। আর প্রায়োগিক করণীয় যেটা মানে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, সেটার ক্ষেত্রে প্রথম বিষয় হলো যে এই যে বিষয়টা আছে এটা নিয়ে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করা। কেন তৈরি করা? এটার কারণ হলো আমাদের সমাজের বিশাল একটা অংশের মানুষ আছে যারা ইসলামের প্রতি ইতিবাচক ধারণা রাখেন, কিন্তু তারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন না। মানে সমাজের এই চরিত্রগুলো সম্পর্কে তারা ওইভাবে সচেতন না। তারা তাদের দৈনন্দিন জীবন নিয়ে, সন্তানদের জীবন নিয়ে ব্যস্ত, রাইট? কিন্তু তারা ইসলামের প্রতি ভালোবাসা রাখেন। তো তাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার করা, যে দেখেন আমাদের সমাজে কি হয়, আমাদের শিক্ষায় কি হয়, এই বিষয়গুলো তাদেরকে বোঝানো। এটা বোঝানোর ফলাফলটা কি? এটা বোঝানোর ফলাফল হলো আপনি মানে তুমি তখন তাকে চুজ করতে দাও। ঠিক আছে, ইসলাম এটা বলে, আমাদের সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের রাষ্ট্রে এটা বলা হয়। আপনি কোনটাকে সঠিক মনে করেন তাকে চুজ করতে দাও, কিন্তু জিনিসটা ক্লিয়ার করো। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের কিন্তু দায়িত্ব ছিল না
কাউকে সত্য অনুসরণ করতে বাধ্য করা বা কাউকে সত্য অনুসরণ করানো, এটাও তাদের দায়িত্ব ছিল না। তাদের দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়া। একটা জিনিস চিন্তা করে দেখো, আল্লাহ আজ্জা ওয়া জাল, যিনি মালিকুল মুলক, যিনি সবকিছুর সৃষ্টিকর্তা, তিনি আশরাফুল মাখলুকাত, মানুষের কাছে যখন প্রতিনিধি পাঠাচ্ছেন, তিনি কি দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন এটা চিন্তা করো। উনি কিন্তু আবারও উনি কিন্তু কাউকে বাধ্য করতে, কোন নবীদের কিন্তু বাধ্য করতে পাঠানো হয় নাই। নবীদের কিন্তু কোনো অমুক ব্যক্তি তমুক ব্যক্তির জন্য দায়ী করা হয় নাই যে তারা যেন সত্য গ্রহণ করে, না, এটা করা হয় নাই। আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন সেটা হলো পৌঁছায় দেওয়া, সত্যটা পৌঁছায় দেওয়া। এটার কারণটা হলো সত্যটা মানুষের সামনে তুলে ধরা, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং সত্য যখন স্পষ্টভাবে তুলে ধরা হয় তখন সেটা সমাজে পরিবর্তন আনে। এই জন্য বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও তো বলছেন যে সত্যকে স্পষ্টভাবে করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করে এটা বলা হয়েছে যে আপনি মুশরিকদের পরোয়া করবেন না, আপনি সত্যকে স্পষ্টভাবে তুলে ধরেন। সো প্রথম কথা হলো সচেতনতা সৃষ্টি করা, কারণ তখন মানুষ চুজ করুক সে কোনটা পছন্দ করবে না পছন্দ করবে, বাট এই যে অ্যাম্বিগুইটি, এই ধোঁয়াশাটা, এটা থাকবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, অবশ্যই তারা যেহেতু বিষ প্রয়োগ করতেছে, তো তাদের বিষের অ্যান্টিডোট মানুষকে দিতে হবে। এখন এই অ্যান্টিডোটের জন্য ফর্মাল কোনো এডুকেশন সিস্টেম তৈরি করা, ইট ইজ নট পসিবল এখন, রাইট? আমাদের দেশে যে সিস্টেমিক ইসলাম বিদ্বেষ আছে, এটার কারণেই পসিবল না একটা নতুন এডুকেশন সিস্টেম তৈরি করা, ইটস নট পসিবল। সো ফর এক্সাম্পল, আলিগড় বিশ্ববিদ্যালয়, মনে করো কথার কথা, আলিগড় ইজ নট এ গুড, ইটস নট সামথিং টু বি ফলোড ইন মাই ওপিনিয়ন, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতিতে প্রতিষ্ঠা করা গেছিল, বাংলাদেশে এই মুহূর্তে সেরকম কোনো কিছু একটা আলাদা ফর্মাল ইসলামী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ছাড়া অন্য কিছু এটা করা আসলে পসিবল না। কিন্তু there are different ways of disseminating knowledge. আমরা করোনার সময় পার করে আসছি, আমরা পুরো পৃথিবীতে দেখছি যে like there are other ways to disseminate knowledge. মানুষের কাছে জ্ঞান পৌঁছানোর বা শিক্ষার বিভিন্ন অন্য পদ্ধতি আছে। তো সেগুলো ব্যবহার করা, সেটা কোর্স হইতে পারে, সেটা একাডেমি হইতে পারে, সেটা সেমিনার হইতে পারে, সেটা ওয়াজের ময়দান হইতে পারে, সেটা খুতবা হইতে পারে, সেটা গবেষণা প্রকল্প হইতে পারে, রাইট, রিসার্চ ইনস্টিটিউট হইতে পারে, যেকোনো কিছু হইতে পারে। there are many different things that we can do. বাংলার এবং অনেক গবেষণা আছে যেগুলো আমরা তেমন একটা গুরুত্ব দিই না। আমরা আবারও বাংলাদেশে আমরা কেন জানি নন ফিকশন আলোচনাকে গুরুত্ব দিতে চাই না। আমরা লাইক ইভেন ইসলামী বইয়ের ক্ষেত্রে আমরা খুব স্পেসিফিক ধরনের কিছু আলোচনা পছন্দ করি, কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া, আমাদের পরিচয়ের এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া, বাংলার যে মুসলিম পরিচয়, মুসলিম বঙ্গ যেটা, এটা গুরুত্ব দেওয়া। এবং অনেক গবেষণা আছে সেগুলোকে প্রমিনেন্সে নিয়ে আসা, আর অনেকগুলো আছে যেখানে গবেষণা হয়তো বা নাই, সেই গবেষণাগুলো জেনারেট করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং এগুলো সবই তরুণদের কাজ অ্যাকচুয়ালি। যারা মানে আলেম ওলামার দিকে সবসময় তাকায় থেকে লাভ নেই। আলেম ওলামারা যতটুকু পারতেছেন ওনারা করতেছেন। আমি অনেককে দেখছি যে তারা আসলে বলতে যাচ্ছেন আলেম ওলামাদের দোষ দিয়ে যাচ্ছেন। ভাই, আমাদের শত শত ওলামা কেরাম এখনো জেলে বন্দী, রাইট? আপনি তাদেরকে হেল্প করতেছেন আপনি তাদের হেল্প করার জন্য কিছু করতে পারতেছেন না। সো আপনি কেন তাদেরকে, যখন তারা পারছেন তখন তো তারা করছেন, এটা আমরা তো এগুলো সাক্ষী, তাই না? আমরা দেখছি না তারা চেষ্টা করছেন। এখন তারা যতটুকু করতেছেন, আপনি তাদের আপনি যদি কিছু করেন তারা তো আপনাকে বাধা দিবে না, তারা আপনার জন্য দোয়া করবে, তারা আপনাকে সাহায্য করবে। তো আমরা চিন্তা করি যে আমরা কি করতে পারবো, রাইট? আরেকজনকে দোষ দেওয়া বা এগুলোর দিকে ফোকাস করা এখন দরকার নেই। So এটা হলো একটা বিষয়। পাশাপাশি বাবা মার একটা বড় ভূমিকা আছে এখানে, এবং এই জন্য আবার সচেতনতা হলো ফার্স্ট স্টেপ, জিনিসটা লাগবে। বাবা মাকে বোঝাতে হবে যে দেখেন এই বিষয়গুলো আছে, এটা বিশেষ করে ট্রান্স রিলেটেড যে বিষয়টা সেটার সাথে আরো জড়িত, বা এলজিবিটি আইডিওলজির সাথে জড়িত, বাট ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি না, কারণ ওটার জন্য একটা আসলে আলাদা আলোচনা দরকার। বাট ইভেন এই বিষয়গুলো, ইতিহাসের এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার। বাবা মা যখন জানবে তখন সে মনে করবে পরিবর্তন আনা দরকার, বা আমি কিভাবে আমার বাচ্চাকে এটা থেকে রক্ষা করবো, রাইট? সে যদি এটা না জানে, সে তো ভাববে যে আচ্ছা ঠিক আছে, সে তার চাকরি বাকরি নিয়ে আসে, সে তার ঘরের কাজ নিয়ে আসে, রাইট? তো তাদেরকে এগুলো জানাতে হবে। এবং এই জন্য আবার আমি যেটা বলছি যে খুতবার যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াজের যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব আলিম বা দুআত আছেন যারা অনলাইনে, তাদের অনেক রিচ, রাইট, তার অনেক মানুষ তাদের কথা শুনে, লাখ লাখ ভিউ হয়, তাদের ভূমিকাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনি একটা 15 মিনিটের ভিডিও করতে পারেন যেখানে এই আলোচনাটা হবে, আমি যে কথা বলছি তার চেয়ে অনেক বেশি মানুষের কাছে সেটা পৌঁছাবে, রাইট? সো এই বিষয়গুলো করা, এবং এটাকে ইসলামী দাওয়ার একটা আম, আম, রেগুলার অংশ বানানো, যে আমাদের মুসলিম আইডেন্টিটির যে জায়গাটা, আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের যে জায়গাটা, এটাকে ফোকাস করা বারবার। এবং কারা এটার বিরোধিতা করে, কেন তারা এটা বিরোধিতা করে, কিভাবে তারা এটা বিরোধিতা করে, এই বিষয়গুলো আলোচনা করা, মানুষকে বিষয়গুলো জানানো, রাইট? সো এরকম আরো অনেক কিছু আছে। সো
দিস ইজ সাম অফ দ্য থিংস দ্যাট উই ক্যান ডু। এবং এখানে আবারও মানে এক্স্যাক্টলি কি কি করা যেতে পারে এগুলো নিয়ে আমি কিছুটা লিখছি। আমি একটা প্রবন্ধ, একটা সিরিজ লিখছিলাম। সেখানে এগুলো নিয়ে আলোচনা আছে 16 পর্বের। সেখানে এগুলো নিয়ে আমি স্পেসিফিক অনেক এক্সাম্পল দিয়ে দেখাইছি যে আপনি কি করতে পারবেন আপনার ব্যক্তিগত পর্যায়ে বলেন, অনলাইনে বলেন, অফলাইনে বলেন। এগুলা করা যেতে পারে। বাট এই বিষয়টা বোঝা যে প্রবলেমটা আসলে কি এটা বোঝা। ঠিক আছে? প্রবলেম আবারও একটা মানুষ জ্বরের জন্য যে জ্বরকে যেভাবে ট্রিট করে, ক্যান্সারকে সেভাবে ট্রিট করে না। সো আমার আগে বুঝতে হবে এটা কি জ্বর নাকি এটা ক্যান্সার, রাইট? সো এটা বোঝা যে প্রধান দ্বন্দ্বটা হলো আমাদের সমাজে ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব, এবং এটা একটা কাঠামোগত দ্বন্দ্ব। এটা কোনো একটা দল আরেকটা দলের সমস্যা না। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখানে তো একটা ধরনের সমস্যা আছে আমাদের। আমরা যে হিস্ট্রি জানবো, কোত্থেকে জানবো? আমাদের তো আসলে রিসোর্সের সংকট, বা থাকলেও আসলে এগুলো আমাদের সামনে নাই, বা এগুলা তেমন জনপ্রিয় না, বা ব্যান করে দেওয়া হয়েছে বাজার থেকে, এই টাইপের। আমরা আসলে কোত্থেকে জানতে পারি? কিছু রিসোর্স দিলে আসলে ভালো হতো। আম, না না না, এখানে এই ইতিহাস ইজ ভেরি অ্যাভেলেবল। এই ইতিহাস বিভিন্ন বই আছে, নানা বিষয় নিয়ে বই আছে। আম, বাংলা সুলতানি আমলের শাসন নিয়ে, শাহী বাঙ্গালা নিয়ে, আম, তিতুমীর রাহিমাহুল্লাহকে নিয়ে, হাজী শরীয়তুল্লাহকে নিয়ে, বালাকোট আন্দোলন নিয়ে, ওয়াহাবি আন্দোলন নিয়ে, এগুলো নিয়ে ইতিহাস আছে। ইতিহাস নাই এমন না, আমরা যাই না ইতিহাসের কাছে, এটা প্রবলেম। এটা আর কিচ্ছু না, এখানে অনেক ভালো ভালো বই আছে। ইভেন আমি আজকেও দেখতেছিলাম যে there are many good books। এবং আবারও মানে ঠিক আছে, যে মানে এমন থাকতে পারে যে সেখানে হয়তো বা গ্যাপস আছে যেখানে আমাদের আরো কাজকর্ম করা লাগবে। সেটা সমস্যা নেই, আমরা কাজ করবো, অসুবিধা নেই। কিন্তু আমার তো যেগুলো আছে ওগুলোর দিকে আগে তাকাইতে হবে, আমরা এগুলো নিয়ে আগ্রহ তৈরি করতে হবে। আমি আরো কয়েকটা পয়েন্ট বলি, রাইট, যাতে করে আমি বুঝাইতে পারি, এবং এটা সমাধানের সাথেও এখানে একটা বিষয় আছে। তো আমি যেটা বলছিলাম যে ইতিহাসে তারা যে জিনিসপত্র বাদ দিছে, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ইসলামী যে আন্দোলনগুলো হয়েছে এগুলোর আলোচনা করে নাই। এটা খুবই ইন্টারেস্টিং, আমার মতে প্রচন্ড ড্যামেজিং একটা বিষয় এটা। ঠিক আছে? যেমন সপ্তম শ্রেণীর যে বইটা, সেখানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, নীলকরদের বিরুদ্ধে, কৃষকদের এবং মানে বেসিক্যালি সমাজের যারা গরিব মানুষ তাদের নানা বিদ্রোহের কথা আলোচনা করছে। সেখানে তারা নীল বিদ্রোহের কথা বলছে, টঙ্কের কথা বলছে, নানকের কথা বলছে, স্বদেশী আন্দোলনের কথা বলছে, সাঁওতাল বিদ্রোহের কথা বলছে, অসহযোগ আন্দোলনের কথা বলছে, প্রীতিলতার কথা বলছে, ইলামিত্রের কথা বলছে। কিন্তু সেখানে তারা তিতুমিরের আলোচনা করে নাই, ফরাইজি আন্দোলনের আলোচনা করে নাই। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি একটা এক্সাম্পল দিই। মনে করো আম, কেউ 2005 থেকে 2020 সাল পর্যন্ত এই 15 বছর সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারদের একটা লিস্ট করলো। 10 ফুটবলার, রাইট? 2005 থেকে 2020-এর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 10 ফুটবলার কে ছিল, এটা একটা লিস্ট করা হলো। সেই লিস্টে মেসির নাম নাই, রোনালদোর নাম নাই। এটা কি পসিবল? এটা কি পসিবল যে কেউ এটা অনিচ্ছাকৃত ভাবে মিস করে গেছে? কেউ যদি 1995 সাল থেকে 2005 সাল পর্যন্ত শ্রেষ্ঠ ব্যাটসম্যানের লিস্ট করে, ক্রিকেটের বেস্ট ব্যাটসম্যান, 10 জন ব্যাটসম্যান 1995 থেকে 2005 পর্যন্ত, সেখানে ব্রায়ান লারার নাম নাই, সচিন তেন্ডুলকরের নাম নাই, এটা কি হইতে পারে যে কেউ ইচ্ছা মানে এটা জাস্ট ভুল করে বাদ গেছে? তো এই বিষয়টা এটার চেয়েও হাস্যকর যে এটা কিভাবে সম্ভব যে ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক আন্দোলন নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে তিতুমীর রাহিমার কোনো মানে উল্লেখ নাই, যেখানে হাজী শরীয়তুল্লাহর কথার উল্লেখ নাই, ফরাজি আন্দোলনের উল্লেখ নাই। ইভেন পশ্চিমের মানে পশ্চিমবঙ্গের যারা বাম ঘেঁষা লেখক, যারা মহাশ্বেতা দেবীর মতো মানুষ তিতুমিরকে নিয়ে এই লিখছেন, ওনার একটা নাটক আছে সম্ভবত তাকে নিয়ে, ওখানে উনি তিতুমিরকে সাবলটার্ন হিসেবে প্রেজেন্ট করছেন। এই প্রেজেন্টেশনের সাথে আমি একমত না, বা আমরা একমত না। কিন্তু স্টিল উনি জানে যে তিতুমির ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা মানে কালজয়ী একটা প্রতীক। উনি সুবহানাল্লাহ, মানে তাকে নিয়ে আলোচনা নাই কিভাবে? ফরাইজি আন্দোলন নিয়ে কিভাবে আমি বাংলাদেশের ইতিহাসে আলোচনা করতেছি, সেখানে ফরাইজি আন্দোলনের কথা কিভাবে না থাকে? কিভাবে আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা আলোচনা করি, সেখানে ফরাইজি আন্দোলনের কথা না থাকে? আমি ফরাইজি আন্দোলন সম্পর্কে আপনাদের খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি, আপনারা এবার নিজেরা চিন্তা করেন। ফরাসি আন্দোলন শুরু হয়েছে 1818 সাল থেকে। এরপর এটা টিকে ছিল 100 থেকে 120 বছর। ঠিক আছে? এই সময়ে পুরা যেটা ইস্ট বেঙ্গল, যেটা পূর্ব বাংলার বিশাল অংশ জুড়ে, আসামের কিছু অংশে তারা প্রভাব বিস্তার করছে। কিরকম প্রভাব বিস্তার করছে? তাদের আন্দোলনের অর্থনৈতিক দিক ছিল, সোশ্যাল দিক ছিল, ইকোনমিক দিক ছিল, অর্গানাইজেশনাল দিক ছিল। অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এই যে ব্যাপক কর নেওয়া হইতো, খাজনা নেওয়া হইতো, এটার বিরুদ্ধে মানে ভারত উপমহাদেশে মানে বাংলাতে প্রথম সংস্কারক যিনি অসহযোগ আন্দোলন শুরু করছেন, এটা হলো হাজী শরীয়তুল্লাহ।
তিনি মানুষকে বলছেন যে তোমরা এই যে খাজনা বাড়ানো হয়েছে এই খাজনা বেআইনি, তোমরা এই খাজনা দিবা না। তিনি শুরু করছেন এটা, এবং তার এটা এত বেশি প্রভাবশালী ছিল, এত বেশি মানুষ পছন্দ করছে যে তারা হাজারে হাজারে এসে তার সাথে যোগ দিছে। এমনকি হিন্দু কৃষকদের মধ্যে অনেকে ছিল যারা তাদেরকে সমর্থন করছে, কেউ অনেকে নীরব ভাবে আর অল্প কিছু জন সক্রিয় ভাবে। তার মৃত্যুর পর, ইন্তেকালের পর, হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহর ইন্তেকালের পর তার ছেলে মহসিন উদ্দিন আহমেদ, যিনি দুদু মিয়া যিনি যাকে বলা হয়, তিনি এটাকে আরো ব্যাপকভাবে নিয়ে গেছেন। উনি বলছেন, ওনার একটা স্লোগান ছিল এটা, যে লাঙ্গল যার জমিদার, তোমাদেরকে আমরা করেই দিব না, খাজনা দিব না। সামাজিকভাবে এবং অদ্ভুত বিষয়, মানে মুসলিম সমাজের সমালোচনা করতে গিয়ে এই বইগুলোতে একটা কথা বলা হয়েছে যে মুসলিম সমাজে আশরাফ আত্রাফ ভেদ ছিল, অর্থাৎ উচ্চ বর্ণের মুসলিম, নিম্ন বর্ণের মুসলিম, এবং এটা সত্য, এটা ছিল, এবং এটা একটা জঘন্য ঘৃণ্য বিষয় যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা এইখানে পৌত্তলিকদের সাথে মিশার কারণে এইগুলা পৌত্তলিকদের কিছু মানে বাজে বিষয়গুলো অনেকগুলো এখানে চলে আসছিল আর কি। তো এইটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কে? এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ। তিনি এটা বন্ধ করাইছিলেন তাদের অঞ্চলে। রাজনৈতিকভাবে তাদের উদ্দেশ্য ছিল, মানে তারা, এটা সবাই জানে যে তারা মানে দারুল হারবের ঘোষণা দিয়েছেন, তারা জুমার সালাত আদায় করতেন না, এবং তারা মানে হানাফি মাযহাবের ওনাদের একটা নির্দিষ্ট অবস্থান নিয়ে ওনারা বলছিলেন, যেহেতু এটা দারুল হার্ব, তাই এখানে আমরা জুমার নামাজ পড়বো না, রাইট, ঈদের নামাজ পড়বো না। তারা ইসলামী হুকুমত কায়েম করতে চাইছিলেন। তারা সায়েদ সমকালীন সময়ে কিন্তু, রাইট, 1818 সালে স্বরাজ্য আন্দোলন শুরু হয়েছে। তো সিমিলার সময়ে শহীদ তিতুমীরের আন্দোলন চলতেছে, সিমিলার সময়ে ইমাম সাইদ আহমেদ শাহিদের আন্দোলন চলতেছে, বালাকোট আন্দোলন যেটা, রাইট, এবং তারা একজন একজনের সাথে মানে তাদের সম্পর্ক ছিল এবং তারা সাহায্য করছেন। 1857 সালে যখন বিপ্লব হয়েছে সেই সময়ে তারা এটাকে সমর্থন করছেন, এবং এই কারণে তাদেরকে বন্দী করা হয়েছে। এবং তারা ব্রিটিশদের আইন আদালত এগুলা বেশিরভাগ ক্ষেত্রে বর্জন করতেন, এবং তারা তাদের যেসব নিজেদের গ্রাম ছিল সেই সব গ্রামগুলোতে তারা নিজেদের আদালত তৈরি করছিলেন। মানে তাদের আদালত বলতে মুন্সি ছিল, প্রত্যেক 5 বা 7টা গ্রাম নিয়ে একজন মুন্সি ছিল, যিনি ফৌজদারি মামলা বা যেটাকে ওই যে কি বলে মানে মানে সম্পদ বন্টন অথবা অন্য যে সমস্যাগুলা, মামলা, জমির মালিকানা ইত্যাদি, এই সব কিছু নিয়ে ওনারা ওখানে সমাধান করছেন ইসলামের শরিয়া অনুযায়ী, রাইট। তাদের স্বতন্ত্র ব্যবস্থা ছিল, তাদের স্বতন্ত্র কাঠামো ছিল, তারা নিজেরা সাদাকা সংগ্রহ করতেন, তারা নিজেরা জাকাত সংগ্রহ করতেন, শরিয়া অনুযায়ী বিচার করার জন্য আদালত ছিল, তারা নিজেদের একটা সামরিক বাহিনী ছিল, প্যারামিলিটারি বাহিনী ছিল, যাদেরকে তারা সামরিক প্রশিক্ষণ দিতেন, লাঠিয়াল বাহিনী ছিল, বাট তারা সেটা করতেন, তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান ছিল। ওই সময়কার একজন ব্রিটিশ অফিসিয়াল তার বইতে লিখতেছে, তার নাম হলো বেভারিজ, সে বলতেছে যে দুদু মিয়া হলো দ্য ডি ফ্যাক্টো রুলার অফ বেঙ্গল, সে হলো কার্যত বাংলার শাসক। এবং সে বলতেছে বাকেরগঞ্জ বিভাগে কোন জাজ বা কোন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দুদু মিয়ার চেয়ে বেশি না, তার ক্ষমতা এর চেয়ে বেশি। ওই সময়কার একজন সাব ডিভিশন অফিসার ছিল নবীন চন্দ্র সেন, সে বলতেছে যে ফরাইজিরা ব্রিটিশ শাসনের পাশাপাশি প্যারালালি নিজেদের এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। তাদেরকে নিয়ে ব্রিটিশরা এতটা আতঙ্কিত ছিল যে যখন 1857 সালে বিপ্লব হইতেছে ওই সময় তারা সাথে সাথে দুদু মিয়াকে গ্রেফতার করছে। কেন করছে? কারণ তারা ভয় পাচ্ছে যে উনি এখান থেকে কিছু করবেন। কারণ দুদু মিয়া এর আগে ব্রিটিশদেরকে বলছিল যে আমি যদি বলি 50,000 লোক এখানে এসে হাজির হবে এবং আমি তাদেরকে যেদিকে মার্চ করতে বলবো তারা সেই দিকে মার্চ করবে। এই ভয়ে যখনই বিপ্লবের কথা শুনছে তারা সাথে সাথে তাকে বন্দী করছে, কারণ তারা চিন্তা করছে যদি বাংলা থেকেও যদি কিছু হয় তাহলে একটা প্রবলেম তৈরি করবে, রাইট। সো এই যে ফরাইজি আন্দোলন, তারা মিলিটেন্ট, মানে তারা তিতুমিরের আন্দোলন এবং সাইদ আহমেদ শহীদের আন্দোলন, তারা সশস্ত্র পন্থার দিকে গেছেন। ফরাইজি আন্দোলন সশস্ত্র পন্থার দিকে যায় নাই, কিন্তু তারা ব্যাপকভাবে সমাজে একটা অল্টারনেটিভ পলিটি তৈরি করছিলেন প্যারালালি, রাইট। ব্রিটিশদের শাসনকে, মানে তারা শাসনের সাথে সংঘাতে যান নাই সরাসরি, কিন্তু তারা সেটাকে চ্যালেঞ্জ করছেন এবং তারা সমান্তরালে নিজেদের একটা সামাজিক শক্তি তৈরি করছেন। এটা একটা এক্সাম্পল আমাদের জন্য। এই যে আমরা বলতেছি যে আমাদের জন্য অপশন গুলা কি, আমরা কি করতে পারি, আমাদের সামনেই এক্সাম্পল আছে, কিন্তু এই এক্সাম্পল কি করাচ্ছে আমাদের ইতিহাসে নাই, রাইট। ক্লাস 3 থেকে ক্লাস 10 এর বই পর্যন্ত তিতুমিরের কত কথা নাই, ফরাইজি আন্দোলনের কোনো কথা নাই। দিস ইজ আনবিলিভেবল। অথচ এখানে রাজা রামমোহন রায়ের কথা আছে, প্রফুল্ল চাকির কথা আছে, ক্ষুদিরামের কথা আছে, প্রীতিলতার কথা আছে, দৃঢ় সাহের কথা আছে, ফরাইজি আন্দোলনের কথা নেই, শহীদ তিতুমিরের কথা নেই। 1857 সালে যে বিপ্লব, সেখানে আলেমগণের আত্মত্যাগের কোনো কথা নেই, তাদের ভূমিকার কোনো কথা নেই। 1857 সালের আন্দোলনের পেছনে সবচেয়ে কি রোল প্লে করা মানুষদের মধ্যে ছিল বালাকোট আন্দোলনের অনুসারীরা, বিশেষ করে কিছু আলেমরা, যেমন মাওলানা বুলায়েত আলীর মতো কিছু আলেমরা। এবং তারা যেটা করছিলেন, তারা চিঠি লিখে বিভিন্ন জায়গায় মুসলিম সিপাহীদেরকে উদ্বুদ্ধ করছিলেন বিপ্লব করার জন্য।
মাওলানা উলায়ত আলী, উনি হায়দ্রাবাদের যে মুসলিম সিপাহী ছিল তাদেরকে চিঠি দিয়ে উদ্বুদ্ধ করছিলেন। অন্যান্য আলিমগণরা পাঞ্জাব এবং অন্যান্য জায়গার মুসলিম সিপাহীদের উদ্বুদ্ধ করছিলেন, এবং ব্রিটিশ এটা জানতো। ব্রিটিশ এটা জানতো দেখেই 1857 সালের বিপ্লব যখন ব্যর্থ হইলো, তখন তারা প্রথম মূল টার্গেট করলো কাদেরকে? আলেমদেরকে, মৌলভীদেরকে। মৌলভী মানেই তারা মনে করতো তখন কি বিদ্রোহী। বলা হয় যে 1857 সালের বিদ্রোহে প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে। বলা হয় এর মধ্যে 50,000-এর বেশি ছিল ওলামা এবং তালিবুল ইলম। শুধু দিল্লিতে 500-র বেশি আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, কামানের সাথে বেঁধে উড়ায় দেওয়া হয়েছে। এগুলা মানে দিস ইজ মানে এই কথা উল্লেখ থাকে না কিভাবে? 1857 সালের বিদ্রোহের যদি আলোচনা হয় বা বিপ্লবের যদি আলোচনা হয়, কিভাবে এই মানুষগুলোর কথা উল্লেখ না করা হয়? কিন্তু এটা উল্লেখ করা হয়নি। কেন? কারণ তাদের আদর্শ ছিল ইসলাম। 1845 থেকে 1871 সাল পর্যন্ত বালাকোট আন্দোলনের একটা ধারা, সাদিকপুরি ওলেমার যে ধারাটা, তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই চালায় গেছেন, সশস্ত্র লড়াই চালায় গেছেন। এবং এটা একটা আন্দোলন ছিল যেটার বেস ছিল, এটাকে ওয়াহাবি আন্দোলনও বলা হয়, যেটার বেস ছিল রাজনৈতিক বেস ছিল পাটনার সাদিকপুরে। এখানে তারা দাওয়াতি কাজকর্ম করতেন, অর্থ সংগ্রহ করতেন। আর এটা সামরিক বেস ছিল পশতুন গোত্রীয় অঞ্চলগুলোকে, যেগুলোকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার বলা হয়। পশতুন গোত্রগুলোর অঞ্চল, এই অঞ্চলের মানুষ কখনো ব্রিটিশদের শাসন মেনে নেয় নাই, ব্রিটিশদের আইন মেনে নেয়, এখনো তারা মেনে নিচ্ছে না, এখনো তারা ফাইট করতেছে। এবং শুধুমাত্র 1850 থেকে 1863 সাল পর্যন্ত 13 বছরে ব্রিটিশরা এই ফ্রন্টিয়ার অঞ্চলে 20টা সামরিক অভিযান করছে, সব মিলায় 60,000 সৈন্য পাঠাইছে। এত সবকিছু মোকাবেলা করে মুজাহিদিন টিকে থাকছেন, অনেক সময় বিজয়ী হয়েছেন, এবং ধারণা করা হয় তারা ব্রিটিশদের উপর বিভিন্ন পলিটিক্যাল অ্যাসাসিনেশন করছেন, যেমন হাই প্রোফাইল ব্রিটিশ বিচারপতি, গভর্নর এটসেট্রা, কমিশনার এটসেট্রা। এবং এই সময় ব্রিটিশদের সরকারি নথিতে আছে, তারা বলতেছে যে এরা হলো ভারতে আমাদের শাসনের বিরুদ্ধে স্থায়ী হুমকি। তাদের কোনো কথা নাই। শেষ পর্যন্ত এসে কথা পাওয়া যাচ্ছে, তাও অল্প, ক্লাস 10 এর বইতে, নবম দশম শ্রেণীর বইতে, এবং সেখানেও ফকির বিদ্রোহের আলোচনা 1 পেজের কম, তিতুমিরের আলোচনা 1 পেজের কম, খিলাফত আন্দোলনের কথা 1 পেজের কম, ফরাইজি আন্দোলনের আলোচনা 1.5 পৃষ্ঠা। অন্যদিকে বেঙ্গল রেলেসা নিয়ে মনে হয় 5 পৃষ্ঠার আলোচনা। আর এরপরে এই যে সূর্য সেন, প্রফুল্ল চাকি, প্রীতিলতা, যারা, এদেরকে নিয়ে হলো 4 পৃষ্ঠার আলোচনা। অর্থাৎ তারা কি করছে, খুব কনসিয়াসলি তারা উপমহাদেশের মুসলিমদের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, যে গৌরবের আমরা উত্তরাধিকারী, সেই উত্তরাধিকার থেকে আমাদের বঞ্চিত করতেছে। আমাদের শিশুদের সামনে এটা আনতেছে না, তাদেরকে শিখাচ্ছে প্রফুল্ল চাকির মতো হওয়ার, যে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোমা মেরে 2 জন মহিলাকে হত্যা করছিল। এবং তারা আমাদের শিখাচ্ছে প্রীতিলতার মতো হইতে, যে প্রীতিলতা একটা কান্ট্রি ক্লাবে অ্যাটাক করছিল, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করছিল, যেখানে 40 জন মানুষ ছিল, একটা ক্লাব, অবভিয়াসলি সেখানে সিভিলিয়ানরা গেছিল, এবং সেখানে 4 জন মানুষ এবং 7 জন মহিলা ইনজুর্ড হয়েছিল। যেই প্রীতিলতা কোনো কারণ ছাড়া সুইসাইড করছিল, তার গায়ে বুলেট লাগছিল, কিন্তু সেই বুলেটটা ইট ওয়াজ অ্যান মর্টাল wound, ইট ওয়াজ নট এ মর্টাল wound, রাইট? সে মারা যাইতো না, কিন্তু তার মাথায় এমন ভাবে ঢুকানো হয়েছে যে তাকে মরতেই হবে তার আদর্শের জন্য, যে তার কাছে পটাশিয়াম সায়ানাইড ছিল, সেটা খেয়ে সে আত্মহত্যা করছে। ক্যান ইউ সি দ্য প্যারালেলস হিয়ার? একটা খুব হাই ক্লাস রেস্টুরেন্ট যেখানে বিদেশিরা যায়, সেই রেস্টুরেন্টে কিছু মানুষ সশস্ত্রভাবে আক্রমণ করছে, রাইট? এটার কোনো প্যারালাল ডু ইউ সি ইন ইউর হিস্ট্রি, ইন রিসেন্ট হিস্ট্রি, লেটস সে গত 5-6 বছরের মধ্যে? আপনারা দেখছেন কিভাবে দুটো জিনিস আলাদাভাবে ট্রিট করা হয়? যাই হোক, দুটো আলাদা ট্রিটমেন্ট নিয়ে আমার কথা নাই, বাট পয়েন্টটা হলো যে প্রীতিলতা, ইউ আর সাপোজ টু বি লাইক প্রীতিলতা, ইউ আর সাপোজ টু বি লাইক সূর্য সেন। সূর্য সেন ইজ দ্য ওয়ান হু কেম আপ উইথ দ্য আইডিয়া অফ দিস অ্যাটাক, রাইট? সো এটা হলো যে আসলে মানে মানে কতটা ভয়ঙ্কর একটা অবস্থা, যে তারা ইতিহাসের ব্যাপারে কি করছে। এবং তারা কি করতেছে, বেঙ্গল রেনেসার যে আদর্শ ছিল, নবজাগরণ যেটাকে বলা হয়, যে রাজা রামমোহন এবং এই টাইপের যারা সবাই, এটাকে একটা মানে মূল রেফারেন্স পয়েন্ট হিসেবে, মূল আমাদের বাঙালিত্বের একটা এই হিসেবে দেখাচ্ছে। অথচ এদের মানে পুরো আদর্শটা নেওয়া হলো এনলাইটেনমেন্ট থেকে। এনলাইটেনমেন্টের ফিলোসফারদের মূল বেশিরভাগের বিশ্বাস ছিল, ধর্ম বিশ্বাস ছিল ডিইজম, অর্থাৎ তারা বিশ্বাস করতো একজন স্রষ্টা আছে, কিন্তু তারা কোনো ধর্মে বিশ্বাস করতো না, এবং তারা মনে করতো যে এই ধর্ম, এই স্রষ্টা সৃষ্টি জগৎকে একবার তৈরি করছেন, তারপর থেকে উনি আর এটার সাথে ইনভলভ না, রাইট? ডিইজম, এটা নিয়ে আলোচনা আলাদা। যাই হোক, এবং রাজা রামমোহন রায়রা এরা আসলে কি করছে, তারা ব্রাহ্ম সমাজ গ্রহণ করছে, হুইচ ইজ বেসিক্যালি ডিইজম, রাইট? হিন্দু ধর্মের একটা ডিইস্টিক ভার্সন। সো এই যে জিনিসটা, এটাকে তারা গ্লোরিফাই করতেছে। কিন্তু আমাদের দেশে যে ইসলামিক রিভাইভালিজম আছে, হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ, তিতুমির রাহিমাহুল্লাহ, এগুলো নিয়ে কোনো কথা নেই। বালাকোট আন্দোলনের কোনো কথা নেই, সুবহানাল্লাহ, ভারতের ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে, বালাকোট আন্দোলনের কোনো কথা নেই।
এটা হলো একটা অবস্থা। এবং তারা যেটা করছে, তারা ইসলামী পরিচয়কে ডাউন প্লে করছে। কিভাবে করছে? একটা দেশ, যে দেশের 80 থেকে 90% আদমশুমারি অনুযায়ী মুসলিম, রাইট? যদি অনেক হিসাব অনুযায়ী পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট এথনিক পপুলেশন, মুসলিম এথনিক পপুলেশন হলো বাঙালিরা, ঠিক আছে? বা বাংলার অধিবাসীরা, বাঙালি কথাটা নিয়ে একটু গ্যাঞ্জাম আছে, বাংলার অধিবাসীরা, রাইট? এটা নিয়ে কন্টেস্ট হইতে পারে যে তারা কি সেকেন্ড লার্জেস্ট না থার্ড না ফোর্থ, বাট যেটাই হোক, দ্যাটস এ বিগ ডিল, রাইট? এবং এইখানে বাংলায় যে, বিশেষ করে পূর্ব বাংলায় যে এইভাবে ইসলামের প্রসার হয়েছে, যে এখন 80 থেকে 90% মুসলিম, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয়। কারণ এটা অন্য জায়গায় হয় না, এটা কিন্তু পশ্চিমবঙ্গে হয় নাই, এটা ভারতের অন্য অঞ্চলে হয় নাই, এইখানে হয়েছে এতভাবে, রাইট? এটা কেন হয়েছে? So এই বিষয় নিয়ে কোনো আলোচনা নাই। তুমি যদি অন্য একটা জায়গার কথা চিন্তা করো, মনে করো যেই দেশগুলোতে বেশিরভাগ মানুষ মুসলিম, let's say সোমালিয়া অথবা মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া, সেখানের ইতিহাসের আলোচনায় অবশ্যই এই কথাটা আসে যে কিভাবে আমাদের সমাজটা এমন হলো, ইসলাম কিভাবে এখানে আসলো, কিভাবে ইসলামের প্রসার হলো। কোনো আলোচনা নাই। খান জাহান আলীকে নিয়ে কোনো আলোচনা নাই, হযরত শাহজালালকে নিয়ে কোনো আলোচনা নাই, হযরত শাহপরানকে নিয়ে কোনো আলোচনা নাই, বারো আউলিয়াকে নিয়ে কোনো আলোচনা নাই, কোনো কিছু নাই। এবং যখন ইসলামের কথা বলা হচ্ছে, ইসলামের কোন কথা বলা হচ্ছে যেটা তাদের কথার সাথে মিলে, এবং ইসলাম জাস্ট হলো একটা মানবতাবাদী ধর্ম, শান্তির ধর্ম। এবং তারা এক্সপ্লিসিটলি বলতেছে, এটা ক্লাস 6 এর বইয়ে আছে, নতুন ধর্ম সংস্কৃতি যখনই বাংলায় এসেছে, বাংলা অঞ্চলের মানুষ তা নিজের মতো করে গড়ে নিয়েছে এবং নতুন ধর্ম সংস্কৃতির পাশাপাশি হাজার বছরের পুরনো সংস্কৃতিকে ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় প্রাতিষ্ঠানিক ধর্মগুলো যখনই বাংলায় প্রবেশ করেছে, ধর্মের কঠোর বিধিনিষেধ উপেক্ষা এবং লোকজ রীতিনীতি গ্রহণ করে এটিকে লৌকিক ধর্মে রূপদান করেছে, রাইট? এবং ক্লাস 6 এ একই বইয়ে বলা হচ্ছে যে ধর্মের চেয়ে মানুষ পরিচয় সবসময়ই বাংলায় বেশি গুরুত্ব পেয়েছে। চণ্ডীদাস থেকে শুরু করে লালন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম, সবাই মানবতা জয়গান করেছেন। মধ্যযুগের বিখ্যাত কবি চণ্ডীদাস লিখেছেন, সবার উপর মানুষত্ব, তাহার উপর নাই। এই কথাটার মানে কি আসলে? এখান থেকে তারা কি বোঝাতে চাচ্ছে? কয়েক বছর আগে একটা বক্তব্য অনেক ভাইরাল হয়েছিল। একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, সাংস্কৃতিক কর্মী ছিলেন, মিতা হক, মারা গেছেন উনি পরবর্তীতে। ওনার একটা কথা ছিল, রাইট, যে তুমি মুসলিম হও ঠিক আছে, কিন্তু তুমি বাঙালি না কেন, রাইট? মনে আছে তোমাদের সবার এটা? এবং তার বক্তব্য ছিল কি, যে হ্যাঁ, আমরা তো মুসলিম, কিন্তু আমরা তো বোরখা করি না, আমরা তো দাড়ি রাখি না, রাইট? আমরা সব পহেলা বৈশাখের সময় পাঞ্জাবি পরি, তোমরা সবসময় জুব্বা কেন করো? অর্থাৎ আমাদের একটা ধারণা আছে ইসলাম কতটুকু পালন করা যাবে, এর বেশি কেন তুমি পালন করতেছো? এর বেশি পালন হলে তুমি তো বাঙালি থাকতে পারবে না। এটাই তো কথা। এটাই হলো এই কথাটার অর্থ, যে যখনই ধর্মগুলা বাংলায় আসছে, ধর্মের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে লোকজ নীতিনীতি গ্রহণ করে এটাকে আহ লৌকিক ধর্মের রূপ দেয়া হয়েছে। এটাই তো তারা বলতেছে, তাই না? তো এই বিষয়টা এখান থেকে মাথায় দেওয়া হচ্ছে যে হ্যাঁ, ইসলাম অতটুক পালন করবা যেটা তোমার লৌকিক রীতিনীতির সাথে মিলে, যেটা তোমার বাঙালি জাতীয়তাবাদের সাথে মিলে, এর বেশি পালন করা যাবে না। এবং এটা কিন্তু শুধুমাত্র মিতা হকদের মতো সেকুলারদের কথা না, এই যে নিখিল বাংলা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য পরিষদ আছে না, এটা তাদের কথাও সেম কথা। যেমন আমি ফরহাদ মজহার সাহেবের একটা কথা অনেক সময়, আমি এটা নিয়ে লিখছিও, অনেকেই এটা নিয়ে লিখছে, যে উনি একটা কথা বলেন যে ইরান, তুরান, আরব, আফগানিস্তানের ইসলামী ব্যাখ্যা আমরা গ্রহণ করব না, মরুভূমির বেদুইনদের আরব ইসলামী ব্যাখ্যা আমরা গ্রহণ করব না, আমরা আমাদের মতো করে ইসলামী ব্যাখ্যা গ্রহণ করব, এরকম একটা কথা আছে না? এই কথার সাথে মিতা হকের কথার ফান্ডামেন্টাল ডিফারেন্স কি, মৌলিক পার্থক্য কি? মিতা হকের কথা হলো যে ইসলামের আমরা একটা সীমানা ঠিক করে দিব ইসলামের, তোমরা এটা পালন করবা, এর বেশি পালন করবা না, তাই তো? তো ফরহাদ মোজার সাহেবের যে কথা, সেটার অর্থ কি? ইরান তুরান থেকে যে ব্যাখ্যা আনছো, এই ব্যাখ্যা দিলে হবে না, আমাদের এখানে যে ব্যাখ্যা আছে সেটা গ্রহণ করো, প্রেফারেবলি লালনের ব্যাখ্যা গ্রহণ করো, তাই তো? এরকমই তো, বা মানে একটা সহজিয়া ব্যাখ্যা গ্রহণ করো, এটাই তো কথা। অর্থাৎ একটা অনুমোদিত ইসলাম আছে, একটা গ্রহণযোগ্য ইসলাম আছে, এইটা পালন করো, এর বেশি পালন করবা না। এর বেশি যদি তুমি পালন করো, তাহলে তুমি বাঙালি থাকতে পারবা না। এর বেশি যদি তুমি পালন করো, তাহলে আমরা তোমাকে নানাভাবে উইল সি, রাইট? এবং আমরা জানি তারপর কি করা হয়। তো এই দুজনের অবস্থানের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো অনুমোদিত ইসলামের সীমানাটা কম বেশি। মিতা হক একটু বেশি রেস্ট্রিক্টেড, ফরহাদ মোজার সাহেব বা এই টাইপের যারা আছেন তারা আরেকটু বেশি কোট আনকোট উদার। কিন্তু যখনই ইসলামের কোনো কিছু তাদের আদর্শের সাথে, সেটা কলকাতার আদর্শ হোক, নবজাগরণের আদর্শ হোক, নদিয়ার আদর্শ হোক, লালনের আদর্শ হোক, অন্য যে কোনো আদর্শ হোক, সেটা সে যখন এটা ক্ল্যাশ করবে ইসলাম, তখন তারা কি বলবে? তখন তারা বলবে যে তুমি বাঙালি না কেন,
রাইট? অথবা তুমি ইরান তুরান থেকে নিতেছো কেন, তুমি বাংলা থেকে নিবা না কেন? রাইট? এটা হলো কথা যে তারা তারা যেটাকে ইসলাম মনে করছে এর বাইরে আমরা যাইতে পারবো না, তারা যেটাকে ইতিহাস মনে করছে এটার বাইরে আমরা যাইতে পারবো না, সম্পূর্ণভাবে তাদের ইচ্ছার উপর নির্ভরশীল। এটা হলো একটা বিষয় যেটা আমার মনে হয় যে মানে এই পুরা জিনিসটা মানে এই যে বই নিয়ে যেটা হইতেছে বা অন্য সবকিছু, এই সবকিছুর সাথে এই জিনিসটা রিলেটেড, এবং এই জন্যই তারা ইচ্ছাকৃতভাবে আমাদের যে ইসলামী গৌরবময় অতীত যেটা, সেটাকে তারা চাপা দিচ্ছে। বিশেষ করে হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহর যে আন্দোলন, ফরাইজি আন্দোলন, এবং অবশ্যই তিতুমির রহিমাহুল্লাহর যে আন্দোলন, এবং অবশ্যই এই এর আন্দোলন, বালাকোট আন্দোলন। জি ভাই। ভাইয়া এই যে ইতিহাসগুলা জানার জন্য আসলে কিছু বুক রেকমেন্ড যদি করতেন, কমেন্টে অনেকে আসলে জানতে চাচ্ছে। আচ্ছা, আমি কিছু বই রেকমেন্ড করবো না। এটা একটা বই হলো ডক্টর মইনুদ্দিন আহমেদের একটা বই আছে, বাংলার ফরাসি আন্দোলন। তারপর কিয়ামুদ্দিন আহমেদের একটা বই আছে, দ্য ওয়াহাবি মুভমেন্ট অফ ইন্ডিয়া। এটা বাংলা অনুবাদ আছে, বাংলার এটা মনে হয় ভারতে বর্ষের ওয়াহাবি আন্দোলন, এটা বালাকোট আন্দোলন নিয়ে বেসিক্যালি। একজন ডক্টর ফয়সাল নামে একজন কিছুদিন আগে মারা গেছেন বাংলার, উনি ফরাসি পরিবারের ছিলেন, ওনার একটা আলোচনা আছে ফরাসি নিয়ে, ওটার পিডিএফ আছে, ওইটা আমার কাছে খুব ভালো ভালো আলোচনা মনে হয়েছে, অনেক চমৎকার আলোচনা এখানে। আম, পাশাপাশি সুলতানি আমল, বাংলায় ইসলামের প্রসার, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। ইভেন কিছুদিন আগে রিচার্ড ইটন নামে একজন দ্য রাইজ অফ ইসলাম অন দ্য বেঙ্গল ফ্রন্ট বা এই ধরনের একটা বই উনি লিখছেন, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। এই ধরনের আলোচনাও আছে, ওয়েস্টার্ন একাডেমিয়াতে এগুলো নিয়ে আলোচনা আছে। আমি আপনাদের মানে তোমাদের একটা বই এর লিস্ট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। বাট ইভেন মানে বাংলাতেও অনেক বই আছে, অনেক বই বাংলা ভাষায় আছে। আহ, এগুলা মানে এমন না যে বইগুলো আসলে কঠিন, বিষয়টা হলো যে আমাদের এগুলো খুঁজতে হবে। আমরা যদি আমাদের নিজেদের বাবলে আটকায় থাকি এবং আমরা আমাদের নিজেদের বিষয়গুলো নিয়ে খালি ফোকাস, আমাদের মধ্যে কে কি বলছে, নিজেদের মধ্যে তর্ক, এ ওকে রিফিউট করলো, ওইটা হাসির ঘটনা হয়েছে, ওইটা সেটা হয়েছে, আমরা জাস্ট এগুলো নিয়ে যদি ফোকাস থাকি এটা তো হবে না। জাস্ট লুক এট দিস, মানে ওরা কি করতেছে দেখো, তারা তাদের কাজ করতেছে, তুমি অলরেডি একটা ডিসঅ্যাডভান্টেজে আসো, রাইট? তাদের হাতে সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি সবকিছু আছে, তোমার হাতে নাই। সো ইউর অলরেডি এট ডিসঅ্যাডভান্টেজ। সো still you can win, এটা এখানে সমস্যা নাই, but you have to work hard and you have to be mature, মানে you cannot act like children। আমরা এক্স্যাক্টলি এই কাজটা করছি, আমরা বাচ্চাদের মতো করতেছি। খুবই আনফরচুনেট, খুবই আনফরচুনেট। কাজ করার কোনো লোকজন নাই, জাস্ট মজ মাস্তি করতেছে, যেন like যেন আমাদের কাঁধের উপর কোনো দায়িত্ব নাই। অবশ্যই আমাদের কাঁধের উপর দায়িত্ব আছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে একদম সিম্পলি এই যে এই বিষয়গুলো নিয়ে আমাদের নাহিয়ানের মুনকারের দায়িত্ব আছে, আমাদের আমল বিল মারুফের দায়িত্ব আছে। তাওহীদ তো একটা মানে খুব হালকা কোনো কিছু না, দিন ইসলাম তো হালকা কোনো কিছু না, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দিছেন, বুঝ দিছেন, এটার মানে হলো এটা একটা দায়িত্ব দিচ্ছেন তিনি আমাদেরকে। সো অবভিয়াসলি এগুলা মানে আমাদের সমস্যাটা হলো যে আমরা এগুলাতে আগ্রহী না, কাজ করার দিকে আগ্রহী না। ইটস লাইক একটা পাস টাইম টাইপের কিছু একটা আমার কাছে অনেক সময় মনে হয়। আমি খারাপ ধারণা করতে চাই না আমাদের ভাইদের ব্যাপারে বা বোনদের ব্যাপারে, বাট সামটাইমস ইটস ভেরি ডিফিকাল্ট, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। তো আম, আরেকটা বিষয় আমি বলি, যেটা আমি বলতে চাইছিলাম, সরি এটা আসলে আলোচনা একটু লম্বা হয়ে গেছে, এটা ইট সিমস টু হ্যাপেন আ লট। তো এখানে একটা আমি জিনিস বলি, দেখেন মানে দেখো মানে তোমরা যখনই এই বইগুলা পড়বা, আমি যতগুলো বই পড়ছি, তারা একটা কথা বারবার বলতেছে, সেটা হলো যে বহিরাগত শাসন। আমি যেটা বললাম যে 71 সালের আগে সব বহিরাগত শাসন, সব খারাপ, রাইট? আচ্ছা, এবং তারা বলতেছে যে বাংলাদেশে সবসময় কি করছে, এই যে মুসলিম শাসক যারা ছিল এরা বা ইংরেজদের মতো এরা ছিল বাইরে থেকে আসা কিছু সুবিধাবাদী লোকজন, একটা অভিজাত শ্রেণী, এবং তারা আমাদের উপর কিছু জিনিসপত্র চাপাই দিছে, রাইট? আচ্ছা, তো আমাদের বাংলাদেশে এখন কি হইতেছে, আমাদের উপর যেটা করা হচ্ছে এটা কি তারা চাপাই দিচ্ছে না? আমাদের উপর যে শাসন কাঠামোটা আছে, এই শাসন কাঠামোটা কার? এটা কি খুব ইন্ডিজিনাস হাজার বছরের বাংলা মানে শাসন কাঠামো, নাকি এটা ইংরেজদের কাছ থেকে নেওয়া কাঠামো? এই শিক্ষা ব্যবস্থা যেটা, এটা কাদের কাছ থেকে নেওয়া শিক্ষা ব্যবস্থা? এটা কি ম্যাকলির কাছ থেকে নেওয়া শিক্ষা ব্যবস্থা না, যে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ছিল কেরানি তৈরি করা? এবং আজকে আমরা তো সেটাই করতেছি। আমাদের দেশের সবচেয়ে লুক্রেটিভ জব কোনটা? বিসিএস, রাইট? গ্লোরিফাইড কেরানি। এবং আমাদের শাসন ব্যবস্থার ক্ষেত্রেও এটা কি একটা অল্প সংখ্যক মানুষ আমাদের উপর চাপায় দেয় নাই? ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এটা বাংলাদেশের কতজন মানুষ সমর্থন করে? কতজন মানুষ এগুলো সমর্থন করে? একটা এই আছে, একটা একাডেমিক পেপার আছে হাওয়ার্ড সুমান নামে একজনের, উনি হলো আম, একজন আমেরিকান সোশিওলজিস্ট এবং ইউনিভার্সিটি অফ মিশিগানে উনি প্রফেসর এমিরিটাস ছিলেন।
তো উনি 1964 সালে বাংলাদেশে একটা সার্ভে করছিলেন 1001 মানুষের, এবং ওনার এই পেপারটার মানে মানে টপিক ছিল যে কিভাবে ইস্ট বেঙ্গলে, মানে পূর্ব পাকিস্তানে এত দ্রুত বাঙালি জাতীয়তাবাদের রাইজ হলো, এত দ্রুত উদ্ভব হলো, রাইট? তো এই জন্য তিনি ওই যে 1964 সালে একটা সার্ভে করছিলেন, এবং তার এই সার্ভের উদ্দেশ্য ছিল যে তারা মানে বাঙালি জাতীয়তাবাদ দ্বারা কতটুকু প্রভাবিত, বা তারা তারা নিজেদেরকে কিভাবে দেখে, তাদের আইডেন্টিটিটা তারা কি মনে করে। এবং তাদের প্রশ্ন করা হচ্ছিল, চারটা প্রশ্ন ছিল, চারটা বা পাঁচটা প্রশ্ন ছিল। একটা ছিল যে আর ইউ এ পাকিস্তানি, তুমি কি পাকিস্তানি? আর ইউ এ বাঙালি? আর ইউ মানে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন বিভাগ থেকে, তুমি কোন গ্রাম থেকে। এবং এই হাওয়ার্ড সুম্যান তার এইখানে দেখছে যেটা, যে 42% তাদের আইডেন্টিটি বলছে তাদের মানে আমি অমুক গ্রামের বা আমি অমুক বিভাগের, ঠিক আছে, এভাবে বলছে। 48% বলছে আমি পাকিস্তানি, এবং খুব অল্প একটা অংশ বলছে যে আমি প্রথমে বাঙালি, ঠিক আছে। এবং যারা নিজেদেরকে পাকিস্তানি বলছে বা যারা বাঙালি বলছে, তাদের অনেকেই এই দুটোর মধ্যে কোনো সমস্যা দেখে নাই, যে আমি বাঙালি হলে পাকিস্তানি হতে পারবো না, পাকিস্তানি হলে বাঙালি হতে পারবো না, ঠিক আছে। সো এটার ভিত্তিতে হাওয়ার্ড সুমান যেই সার্ভেটা করছে, সে বলতেছে যে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে বাঙালি আইডেন্টিটি আর মুসলিম আইডেন্টিটির মধ্যে যে কোনো সংঘাত আছে, এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না বেশিরভাগ সাধারণ মানুষের মধ্যে। এবং পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হয়েছে বা যে সিভিল ওয়ারটা হয়েছিল, এটার কারণ ছিল, এটা সুমনের কথা, এটা আমার কথা না, সে বলতেছে যে এটার কারণ ছিল পাকিস্তানি মিলিটারির ম্যাসাকার করা। পাকিস্তানি মিলিটারি যেহেতু ম্যাসাকার করছে, সেহেতু এটা হয়েছে কোনো সেকুলার উদ্দেশ্যে। বাংলাদেশের সাধারণ মানুষরা বা বাংলার সাধারণ মানুষরা যুদ্ধ করে না 71 সালে, ঠিক আছে। এটা একটা রিয়াকশন ছিল তাদের। এবং এই যে বাঙালি জাতীয়তাবাদের যে সেকুলার আদর্শ, এটা কিছু শহর কেন্দ্রিক অল্প সংখ্যক মানুষের মানে আদর্শ ছিল, এটা সাধারণ মানুষের মধ্যে ছিল না, ঠিক আছে। সো এইটা হলো তার একটা বক্তব্য। এখন আমি তার সাথে পার্শিয়ালি এগ্রি করি। আমি বলি যে সাধারণ মানুষ মানে তাদের মধ্যে অবশ্যই একটা রিয়াকশন ছিল। পাকিস্তান আওয়ামী লীগ ফেয়ার এন্ড স্কোয়ার তাদের নির্বাচনে জিতছে, শেখ সাহেবের এই হওয়ার কথা ছিল, মানে শাসক হওয়ার কথা ছিল পাকিস্তানের, এবং অবভিয়াসলি পাকিস্তান গভর্নমেন্ট এটাই করতেছিল। এবং দেন তারা এখানে ম্যাসাকার করছে, এবং তাদের যে ইকোনমিক এক্সপ্লয়টেশন ছিল এগুলো খুব ক্লিয়ার ছিল। এবং অবশ্যই এটার কারণে এখানে মানুষদের মনে ক্ষোভ ছিল, বঞ্চিত হওয়ার এই ছিল। পাশাপাশি এখানে হিউমিলিয়েশনের একটা ভূমিকা ছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী এইখানের মানুষদের ব্যাপকভাবে হিউমিলেট করতো। তারা প্রশ্ন তুলতো যে আমরা আসলে মুসলিম কিনা। তারা বলতো যে এরা তো এদের, যেমন ফর এক্সাম্পল তারা বলতো যে এদের তো মুসলমানই হয় নাই। ভাসানী সাহেব একবার এক ভাষণে বলছে, আমাদের কি লুঙ্গি তুলে তোমাদের কাছে প্রমাণ দিতে হবে আমরা মুসলিম, এটা উনি বলছিলেন। সো এই ধরনের অপমান আসলে মানুষের পক্ষে হজম করা কঠিন, কারণ এইখানের মানুষই সর্বপ্রথম পাকিস্তান গঠন করা হবে কিনা বা পাকিস্তানে যোগ দেওয়া হবে কিনা নিয়ে যখন একটা রেফারেন্ডাম হইতেছিল বা মানে হিসাব করা হচ্ছিল, এইখানের মানুষ সবার আগে এটা নিয়ে কথা বলছিল। সো অবশ্যই তাদের মধ্যে মুসলিম আইডেন্টিটি খুব স্ট্রংলি ছিল, কিন্তু যখন এইভাবে প্রশ্ন তোলা হয়, এবং নানাভাবে আসলে আরো অনেক রেসিজম ছিল পাকিস্তানে, এটা এখনো আছে। মানে তোমরা টুইটারে যদি পাকিস্তানি ন্যাশনালিস্টদের সাথে কথা বলো, তুমি দেখবা যে তারা কতটা মানে জঘন্য টাইপের কথাবার্তা বলে। সো এইগুলোর ভূমিকা ছিল এখানে। বাট পয়েন্টটা হলো, হিয়ার্স এ পারসন, সে একজন একাডেমিক, রাইট? এবং সে বলতেছে, এবং সে ডেটা দিচ্ছে, যে ডেটা প্রমাণ করে যে পরবর্তীতে যেগুলোকে বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনাগুলো ওয়ার নট শেয়ার্ড বাই মোস্ট অফ দ্য পিপল। এটার মানে কি? এটার মানে হলো একটা এলিট শ্রেণী, একটা অল্প সংখ্যক আল মালা, যাদেরকে কোরআনে বলা হয়েছে বারবার আল মালা, তারা ডিকটেট করে আমাদের দেশে কি হবে না হবে, কিন্তু সেটা সাধারণ মানুষের মনোযোগের রিফ্লেকশন করে না, মানে প্রতিনিধিত্ব করে না। এবং একই কথা শাহবাগের ক্ষেত্রে। শাহবাগের সময় 2013 সালে প্রথম আলো এবং অর্গ রিসার্চ নামে একটা প্রতিষ্ঠান, তার একটা জনমত জরিপ করছিল, সার্ভে করছিল, এবং এটা 10ই মে 2013 সালের 10ই মে প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। এটার নাম ছিল দেশের পরিস্থিতি নিয়ে মানুষ কি ভাবছে, রাইট? তো সেখানে বলতেছে যে শাহবাগ মুভমেন্টকে শাহবাগ মুভমেন্ট দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না। 58% সরাসরি বলছে আমরা শাহবাগকে সমর্থন করি না, 17% বলছে আমরা শাহবাগকে চিনি না, রাইট? তার মানে 75% শাহবাগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। শাহবাগের পক্ষে কথা বলছে 23%, ঠিক আছে। সো এই এগুলা প্রমাণ করে যে আবারও যে এই
এই যে শ্রেণীটা যারা এই যে আমাদের বুঝাইতেছে যে মুসলিম শাসন এটা বহিরাগতদের শাসন ছিল, এটা কিছু অভিজাত শ্রেণী তাদের ইচ্ছা জোর করে চাপাই দিছে, এটা আসলে তাদের রিয়ালিটি। তারা একটা অভিজাত শ্রেণী যারা তাদের আকীদা মানহাজ, রাইট, তাদের ওয়ার্ল্ড ভিউ আমাদের উপর জোর করে চাপাই দিচ্ছে। এবং তাদের আকীদা মানহাজটাও তাদের নিজেদের না, এটা এতটাই প্যাথেটিক। তাদের আকীদা মানহাজটাও কপি পেস্ট করা ইউরোপ থেকে, রাইট। তারা বইয়ে আজকে যেগুলো শিখাইতেছে, এই যে এলজিবিটি টাইপের জিনিসপত্র যেগুলো শেখানো হচ্ছে, এগুলো কি দেশের মানুষের অবস্থান? এগুলো আমাদের দেশের মানুষের ওপিনিয়ন রিফ্লেক্ট করে? কিন্তু তারা এটা আমাদের উপর চাপাই দিচ্ছে, ঠিক আছে? সো এইটা বোঝা দরকার যে এই বিষয়টা খুব ক্লিয়ারলি বোঝা যায়, দিস ইজ দ্য ক্লাস ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট। অন্য জিনিসপত্রগুলা দোজ আর পেরিফেরাল, এগুলো সেকেন্ডারি বিষয়, গুরুত্বপূর্ণ না এমন না, সেকেন্ডারি বিষয়। কেন্দ্রটা হলো এই জায়গায়, তাদের যে হেজেমনি আছে এটা, এবং ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব বাংলাদেশে, এইটা হলো মূল সমস্যা। জি ভাই, বুঝছি। জাজাকাল্লাহ ভাই, আজকে আমাদের সাথে পডকাস্টে আসবেন ইনশাআল্লাহ। আম, তো আজকে এখানেই শেষ করছি ডেটু টক পডকাস্ট। আবার মাবরুর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বারাকাল্লাহু ফীক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।